দূরে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই নিয়মকানুনগুলো জানিয়ে দেব এবং এরপর চলে যাব সরাসরি আমার হাতে থাকা ভয়ঙ্কর কিছু ইমেইলে। যেহেতু আমি বলেছিলাম ঈদের পর যখনই আসবো তখন স্পেশাল কিছু একটা দেবার চেষ্টা করবো আপনাদেরকে। তো যাই হোক, গত সপ্তাহে কোনো একটা বিশেষ কারণে আমি উপস্থিত হতে পারিনি, কিন্তু আজকে আমার হাতে যে মেইলগুলো আছে সেগুলো আসলে আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে আমার বিশ্বাস। তো যাই হোক, আমি জানাতে চাই আপনাদেরকে যে এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ FM যে ফ্রিকোয়েন্সি সেখানে, এবং এর পাশাপাশি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি। যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনারা জানাতে পারেন যে কার কাছে কেমন লাগছে বা কে কোথা থেকে শুনছেন, এবং আপনাদের কাছে কোনো ভৌতিক ঘটনা আছে কিনা যেটি আপনি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেসব কিছু কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যেমন ফেসবুকে অনেকেই দেখছি যুক্ত হয়ে গেছেন এবং যুক্ত হচ্ছেন। একটা বিষয় থাকে, যেমন অনেকেই ভাবেন যে সারাবেলায় আসতে গেলে কি করতে হবে। খুব সিম্পল একটা কাজ, যদি ফেসবুক লাইভে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, এবং আর যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটি অপশন রয়েছে, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন এই ইমেইলে bhoot.sarabalal@gmail.com। দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন, যুক্ত হতেই থাকুন, এবং আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, এবং যারা যারা দেখছেন আমাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে শেয়ার করার। তো আমার হাতে এখন খুব ভয়ঙ্কর একটি মেইল রয়েছে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। আমি সেই মেইলটিতে যাব এবং মেইলটির পরেই আমরা আমাদের অতিথির কাছে চলে যাব আজকের ভৌতিক অভিজ্ঞতা শোনার জন্য। ওকে, ঘটনাটা 2015 সালের। আমি তখন একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম, কিন্তু একদিন বৃষ্টির রাত হওয়ায় যারা অ্যাম্বুলেন্স চালাতেন তারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে যান। আমার বাড়িটি ছিল হাসপাতাল থেকে কিছুটা দূরে। সবার মতো আমিও বাড়ি থেকেই ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 12টা মতন বাজে। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে আমার কাছে। আমি তেমন কিছু না ভেবে দ্রুত চলে যাই হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর আমাকে বলা হলো একটা লাশ নিয়ে যেতে হবে। মনে মনে ভাবলাম, এত রাতে লাশ নিয়ে যাওয়া কি ঠিক হবে? অনেক কিছু ভাবতে ভাবতে শুরুতে না করে দিলাম, কিন্তু উপায় ছিল না, তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। এরপর বললাম, লাশের সাথে কে যাবে? যা বলল তা শুনে আমি স্তব্ধ। তারা বলল লাশের সাথে কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, লোকেশনটা দেন তাহলে। কিন্তু হাসপাতালের কাছে সুনির্দিষ্ট কোনো লোকেশন ছিল না, শুধু রাস্তার দিকে একটা নির্দেশনা দিল। তো আমি ৭-৫ না ভেবে ভাবলাম একা একা চেনে নেব। রাত তখন প্রায় 12:45। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে গাড়িতে উঠলাম। গ্রামটা ছিল হাসপাতাল থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে। গাড়ি স্টার্ট করলাম। মনটা ভীষণ অস্থির লাগছিল। শহরের রাস্তাটা ঠিকঠাকভাবে পার হলাম, কিন্তু যখনই গ্রামের রাস্তায় চাকাটা পৌঁছায় তখনই মনে হলো আমার সাথে কিছু একটা ঘটতে শুরু করেছে, অর্থাৎ বিপদের কেবল শুরু। আমার মনে হলো গাড়ি আর আমি দুজনেই কেঁপে উঠলাম। সঙ্গে সঙ্গে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। আবার চালু করে কিছু দূর গাড়ি চালিয়ে গেলাম। হঠাৎ সামনে পড়লো একটা কবরস্থান। ভাবলাম যাক, এটা পার হলেই বেঁচে যাব। কিন্তু কবরস্থানের কাছাকাছি আসতেই গাড়ির ভেতর থেকে এক অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। তাকিয়ে দেখি লাশটা যেন হাওয়ায় ভেসে আছে। ভয়ে আমার হৃদয়টা লাফাতে লাগলো। যত জোরে সম্ভব গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা বাজার চোখে পড়ল। বাজারে কেবল কয়েকটা আলোই জ্বলছিল, কিন্তু কোনো মানুষজন ছিল না। আবার লাশটার দিকে তাকালাম।
সবকিছু স্বাভাবিক দেখে কিছুটা সাহস পেলাম। একসময় সেই ঠিকানায় পৌঁছে গেলাম আমি, এবং গিয়ে দেখি সেই বাড়িতে কেউ নেই। ভয়ে ভয়ে একবার হর্ন দিলাম, একজন লোক বেরিয়ে এলো, মুখটা চাদরে ঢাকা, তাই চিনতে পারলাম না। ভয়ানক কণ্ঠে বলল, গাড়ির দরজাটা খুলে দিন। আমি গাড়ি থেকে নেমে দরজাটা খুললাম। লোকটা লাশটা একা হাতে কাঁধে তুলে ফেললো। আমি বললাম, ধরে সাহায্য করব? লোকটা তখন আমাকে বললেন, না লাগবে না। এরপর আমি ভাড়ার কথা বললাম। লোকটা বলল, ঘরে এসো। আমি কিছু না ভেবে তার পিছু পিছু ঘরে ঢুকে পড়লাম। ঘরে কোনো আলো নেই। আমি ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু লোকটা বিরক্ত হয়ে বলল, বন্ধ করুন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ঘর তো অন্ধকার। সে রাগান্বিত কণ্ঠে বলল, যা বললাম তাই শোন। আমি ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে ফ্ল্যাশটা বন্ধ করে দিলাম। চারিদিকে খেয়াল করতে মনে হলো এই ঘরে কেউ থাকে না। লোকটা অন্য ঘরে গিয়ে 1 কাপ চা আর 1 প্লেট কিছু নিয়ে এলো। চা হাতে নিয়ে প্লেটটা বিছানায় রাখলো। চায়ে 1 চুমুক দিতেই মনে হলো এটা রক্ত। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি এটা? কি খেতে দিয়েছেন আমাকে? লোকটা আমাকে বলল, এটাই তো আমাদের খাবার, মানুষের তাজা রক্ত। প্লেটের দিকে তাকিয়ে দেখি একটা মানুষের কাটা মাথা। আমি একটা বিকট চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পেছনে তখনও শুনতে পাচ্ছি একটা বিকট হাসির শব্দ। আমি যত দ্রুত পারি গাড়িতে উঠলাম এবং গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। সামনে তাকিয়ে দেখি লোকটার হাতে কাটা মাথা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। অবশেষে কয়েকবার চেষ্টার পর আমার গাড়িটা স্টার্ট নিল। আমি তখনই বাড়ির দিকে ছুটলাম। কবরস্থানের কাছে এসে দেখি লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি না থামিয়ে সরাসরি তার উপর দিয়ে গাড়িটি চালিয়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি লোকটা আর সেই লাশটা আমার গাড়িতে বসে আছে। ভয়ে আমি গাড়ি থামিয়ে দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ দেখলাম লোকটা আমার সামনে। আমি তখন ভয়ে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর ফজরের আজানের সময় এক লোক আমাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমার জ্ঞান ফেরার পর আমাকে জিজ্ঞাসা করে, কে তুমি? আমি আমার পরিচয় দেই, সব ঘটনা খুলে বলি। তারপর সে আমাকে বাড়িতে পৌঁছে দেয় এবং একজন কবিরাজের সন্ধান দেয়। সেই কবিরাজের কাছে গিয়ে ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে উঠি। মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা ঘোড়াবান্ধা, গাইবান্ধা। এই চমৎকার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabala@gmail.com। এবং আপনি যদি চান আপনার ঘটনা আপনি নিজে এসে শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে, ফেসবুক লাইভে আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনার কাছে ভৌতিক ঘটনা আছে, আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। আর যারা এই ধরনের ইমেলগুলো পছন্দ করেন তারা চাইলে আমাদের ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভূতবেলা উইথ আরজে রাতুল, অথবা যে কোনো একটা বিষয়ে আমাদের নাম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে ইমেলগুলো আপলোড করা আছে। তো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রথম থেকেই অনেকেই আছেন আমাদের সাথে। এখানে খন্দকার মেহেদী হাসান মানু ছিলেন আমাদের সাথে। দেখছেন আমাদেরকে, প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে শেয়ার করার। আমাদেরকে লিখেছিলেন আতিক মিয়া, সর্বপ্রথম সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম সালাম। উনি ধানঘড়া থেকে আমাদেরকে দেখছেন। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এমডি শোয়েব ইসলাম, উনিও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। উনি লিখেছেন গাইবান্ধা পূর্বপাড়া থেকে। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছিলেন আমাদেরকে, যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছে, থ্যাংক ইউ। আবিদ ভাই লিখেছিলেন আমাদেরকে, কেমন আছেন? ভালো আছি ভাই, আজকে অনেক ভয়ের কিছু শোনান, লিখেছিলেন আমাদেরকে আতিক মিয়া। আবিদ লিখেছেন আমাদের সাথে ছিলেন আর জি হামিদুল ইসলাম, ভাইয়া রেডিও নলতা 99.2 থেকে শুনছি। আর জি হামিদুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুন্সিপাড়া থেকে আমাদেরকে দেখছেন আবিদ ভাই, লিখেছেন আমাদেরকে জিল্লুর রহমান জিল্লু, ধন্যবাদ ভাই। সাথে আছি বরিশাল থেকে জিল্লুর রহমান জিল্লু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। এবং আপনার কাছে রিকোয়েস্ট, যদি বরিশালের কোনো ভৌতিক ঘটনা আপনার জানা থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabala@gmail.com। অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বরটি আগে লিখতে হবে। লিখেছেন আমাদেরকে আব্দুল্লাহ আল মামুন মিয়া, নারায়ণগঞ্জ থেকে। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন, ভাইয়া গত সপ্তাহে কোথায় ছিলেন? ভূতবেলায় আপনাকে মিস করেছি।
আমি কারণটা কিছুক্ষণ আগে বলেছি। যাই হোক, লিখেছেন আমাদেরকে মনির শেখ ভাই, যুক্ত হয়ে গেলাম তুলসীঘাট থেকে। হেমন্ত কুমার সাহা লিখেছেন, বর্দা আমার ইমেল পড়ে শোনালেন না। হেমন্ত কুমার সাহার ইমেলটি আমার কাছে আছে এবং আমি দ্বিতীয় মেইলে সেটি রেখেছি, সাথেই থাকবেন। এবং হেমন্ত কুমার সাহা, আপনার লেখা আমার খুব পছন্দের। অনেক অনেক ধন্যবাদ, আপনি মেইল পাঠিয়েছেন এবং ফেসবুকেও আমাদেরকে নক করেছেন। লিখেছেন আমাদেরকে শিহাব মিয়া, সালাম জানিয়েছিলেন। রেজওয়ান সাগর ভাই ছিলেন, রাতুল আজ অনেক সুন্দর লাগছে, আশা করি পুরোটা সময় উপভোগ্য হবে। রেজওয়ান সাগর ভাই ছিলেন সারাবেলার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রডিউসার। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। লিখেছেন আমাদেরকে রাসিব ইসলাম, সাথে আছে শেষ পর্যন্ত। আব্দুল হাদি ছিলেন আমাদের সাথে। এমডি মেহেদি, কষ্টে ভরা মন আমাদের সাথে ছিলেন প্রফেসর কলোনি থেকে। ভালো হচ্ছে লিখেছেন আমাদেরকে সোয়াইব। হাবিবুর রহমান মানিক লিখেছেন আমাদেরকে গাজীপুর থেকে, ঘটনাটা ভয়ের ছিল। জিহাদ লিখেছেন মিয়ার বাজার থেকে, ইমেল শুনে আমি শেষ ভাই, ভয়ে থাকতে পারছি না। খন্দকার মেহেদি হাসান লিখেছেন আমাদেরকে। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে চন্দিয়া থেকে, ঠিক 11টা পর্যন্ত উনি থাকবেন। ইমেলটি ভয়ের ছিল। শাখাটা থেকে লাবু লিখেছেন আমাদেরকে। লিখেছেন আমাদেরকে ফারদিন ভাইয়া, আচ্ছা, গলাকাটি আনন্দবাজার থেকে শুনছি। আচ্ছা আচ্ছা, ফাইন। লিখেছেন আমাদেরকে প্রফেসর করণী থেকে মেহেদি হাসান। নাজিফা বিনতে ছিলেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে আব্দুল হাদি। আবারও প্রথম মেলটি অনেক ভয়ের ছিল। ছিলেন আমাদের সাথে লাবণ্য। লিখেছেন আমাদেরকে তন্ময় ইসলাম মাজেদ, এত সকালে, আচ্ছা কাকে কি লিখেছেন বুঝলাম না। লিখেছেন আমাদেরকে কুঠিপাড়া থেকে এমডি লাবিব হাসান। লিখেছেন আমাদেরকে জাহাঙ্গীর, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ফারদিন লিখেছেন আমাদেরকে লিখেছেন আপনার, আচ্ছা জাহাঙ্গীর লিখেছেন আপনার কণ্ঠে মেইল শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি মেইল পাঠাতে হবে, তাহলে আমি আপনাদেরকে মেইল পড়ে শোনাতে পারবো। তো যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আর কথা বাড়তে চাই না, এবারে সরাসরি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা আজকের প্রথম অতিথি। আমরা তার কাছে তার নাম ঠিকানা শুনবো এবং তারপর শুনবো তার জীবনে ঘটে যাওয়া অথবা তার সংগ্রহের একটি ভয়ঙ্কর ঘটনা। ভাই আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমার নাম আবির। জি, তো আবির ভাই, আমরা আজকে কোন ঘটনাটি শুনবো? আজকে একটি মাদ্রাসা ছাত্র জীবনের কাহিনী শুনবো। আচ্ছা, জি। তার নাম হলো নাহিদ। ছেলেটি পড়াশোনায় একটু আর কি খারাপ ছিল, যার কারণে ওর ইচ্ছা থাকে যে ও মাদ্রাসায় পড়বে। তো বাবা মা আর পড়াশোনার দিকে না গিয়ে মাদ্রাসায় দিয়ে দেয়। ওকে। তো বাবা মা ভাবে যে আমাদের বাসায় তো কোনো হুজুর নাই, ও যদি হাফেজ হয় তাহলে আমাদের একটু সুবিধা হবে আর কি। জি। তো ওর বাবা মাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। তো ছেলেটা কিছু বছর, 2-3 বছর মনোযোগ দিয়ে আর কি মাদ্রাসায় পড়াশোনা করে। করার পর হঠাৎ করে ছেলেটার কি যেন শয়তানে ধরে, মাদ্রাসায় পড়ার আর পড়বে না, মাথায় ভূত চাপে যায় একদম আর কি, যে পড়াশোনা বাদ দিবে, মাদ্রাসায় এমন কাজ করবে এখন। তো ওর ভাই তো বিদেশে থাকে, তো ইতালিতে থাকে। তোর ভাই বললো যে মাদ্রাসায় না পড়িস, তাহলে কিছু কাজ আর ইতালি যে ভাষাটা এটা শিখে 1 বছরের মধ্যে তোকে নিয়ে যাব, সমস্যা নেই। এখানে আসলে কাজ শিখলে আমাদেরও কিছু সুবিধা হবে আর কি, সংসারের জন্য আর কি। তো ছেলেটা কিছুদিন মনে করেন যে আর কি মাদ্রাসা থেকে বের হওয়ার পর এমনি ঘুরে বেড়াতো, কিন্তু ছেলেটা মানুষকে ভয় দেখাতে একটু ভালোবাসতো আর কি, সবসময় মানুষকে ভয় দেখাতো। তো এরকম একদিন কয়েকটা ছেলের সাথে রাস্তা দিয়ে আসছিল। তো হঠাৎ করে রাস্তায় থামে একটা গাছের উপরের দিকে আর কি দেখতে থাকে, ওদের আর কি ভয় দেখানোর জন্য আর কি, ওদের বোঝাচ্ছে আর কি আমাকে ভূতে ধরছে আর কি, এমন কিছু ভয় দেখানোর জন্য। তো ওদের বলে যে বন্ধু তোরা চোখ বন্ধ কর, দেখ, তো চোখ খোলা সে দেখবে আমি গাছে উঠে নেমে গেছি। তারপরে বন্ধুরা বলে যে তুই আমাদের সাথে মজা করিস নাকি, আমরা চোখ বন্ধ করলে কেমনে বুঝবো তুই গাছের উপর থেকে কেমনে নিচে নামলি, আর এরকম করে বলে আর কি। তারপরে বলে তোর মাথার সমস্যা হলো না, আসলে কি জেনে ধরছিস নাকি আমাদের সাথে মজা নিচ্ছিস, এমন করে আর কি বলতিছে আর কি। তারপরে ছেলেটা চলে যায় বাসায়।
বাসায় যাওয়ার পর কিছুদিন আর কি আশেপাশে কোনো কাজ টাজে খোঁজে বার হয়, কিন্তু খোঁজ পায় না আর কি কাজের কোনো। আচ্ছা। তো হঠাৎ ছেলেটা একদিন হলো আমাদের বাসার সামনে একটা কবরস্থান আছে, আচ্ছা। কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল আর কি, রাত তখন মেবি 11টা মনে হয় এরকম বাজে। তো ছেলেটা দেখে একটা খুব সুন্দরী একটা যুবতী একটা মেয়ে রাস্তার পাশ দিয়ে এক ধার দিয়ে কবরস্থানের একটি সাইড দিয়ে আর কি হাঁটছিল আর কি। তো তখন ওই কী করে মেয়েটাকে মনে করেন যে আর কি কিছু বাজে কমেন্ট করে আর কি, করার পর ওই ওখান থেকে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর স্বপ্নতে তাকে ওই নারীটা আর কি তার স্বপ্নতে এসেছে, এসে আর কি প্রথম দিন এসেছে না, আসার পর ওকে কিছু কথা বলেছিল যে এমন তুমি কাজটা ঠিক করো নি, তোমার এটা আমাকে ভালো লাগলো না আর কি, এমন করে বলছে আর কি। আচ্ছা। তারপর কিছুদিন মনে হয় ও একটু ঠিক ছিল, মাঝখানে হঠাৎ করে ওইরকম একটা মেয়ে আর কি, সুদর্শন একজন মেয়ে তার স্বপ্নে এসে তাকে তার সাথে আর কি তার মিলন হয় আর কি। তো মিলন হওয়ার পর ছেলেটা একটু মনে করেন যে আর একটু শৃঙ্খল টাইপের ছিল, তো ও স্বপ্নেতে প্রতিদিন মেয়েটাকে ডাকতো যাতে ওদের মিলন হয় আবার, এর জন্য। তো কিছুদিন যাওয়ার পর ওর চেহারা আর কি একটু একটু করে নষ্ট হতে থাকে। তো হঠাৎ করে ওই মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বলে সব ঘটনা, সব খুলে বলেনি, হুজুরকে বললো যে হুজুর আমার খারাপ জিনিস আমার উপর দৃষ্টি করছে মনে হয়, আমার দিন দিন চেহারাটা কেন জানি শুকে যাচ্ছে, আর রাতে সব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। তখন হুজুর সামনে নিয়ে ওকে সামনে বসে পানি ছিঁড়ে দিয়ে একটু ছোড়া টোড়া পরে কি যেন বললো, বলার পর ওটা মনে করেন ছেলেটাকে একটা চড় মারছে আর কি, তুই তো একদম বেয়াদব রে। আচ্ছা। তুই রাত্রে তোর নিজের ক্ষতি করার জন্য তুই আরো ওই মহিলাটাকে গিয়ে ডাকিস তোর স্বইচ্ছায়, কেউ কোনোদিন চাবে যে এরকম হোক আমার সাথে, সবাই তো ওইগুলো থেকে দূরে থাকতে চাবে। তো তারপর ছেলেটাকে কিছু তাবিজ দেয় হুজুর, তাবিজ দেওয়ার পর বলে যে তুমি এখন যাও, তোমার কোনো সমস্যা হবে না, আমি এটার বিষয়টা একটু পরে দেখতেছি আর কি। তো ছেলেটা বাসায় আসে, আসার পর সেদিন থেকে আর মেয়েটাকে ডাকে না। তো স্বপ্নের মাঝে মেয়েটা আসে কিছুকে মনে করেন যে ওকে বোঝায় আর কি, আমি ভালো উপদেশ দিচ্ছি আর কি, ভালো উপদেশ দিচ্ছি, কিন্তু ওই বলে যে আমি তোমার কোনো কথাই শুনবো না, এরকম করে বলে আর কি, তোমার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে আর কি এরকম। তারপর কিছুদিন যাওয়ার পর ওই হঠাৎ করে একদম পাগলামি শুরু করে দেয়, ঘর থেকে বের হয় না, এরকম খাওয়া দাওয়া করে না, ঘরে সবসময় একা চুপ করে এক কোনায় শুয়ে থাকে, না হলে বসে থাকে আর কি, কোনো কাজ করে না। তো মাঝে মধ্যে মানে পাগলামি করতো, ওই দেখো এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর তো হুজুর আসলো, আসার পর ছেলেটাকে আর কি একটু পানি পড়া দিয়ে তারপর ছেলেটাকে কি যেন একটা সূরা পড়ে শরীরে ফুঁক দিয়ে দিল, যে বলেছিল যে তোমার শরীরের আশেপাশে কোনো যদি এরকম খারাপ জিন যদি আসে তাহলে ও আসার সাথে নিমেষে 7 টুকরো হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। চাকুর মতো কি যেন একটা ওর শরীরে একদম সেট করে দিয়েছিল আর কি শরীরের উপরে। তারপর ছেলেটা ওই যে পরিটা ছিল না, ও মনে করেন যে ভালো দলেই ছিল, ভালো আর কি। তার ওদের বংশের ছিল মনে করেন যে 111 জন ওদের পরিবারের সদস্য আর কি। তো ওই এক এক করে সবার সাথে পরিচয় করে দিছে। আচ্ছা। তো দেওয়ার পর পরিচয় করে দিছে, এখন দেওয়ার পরে তাও এরা এখন পিছ ছাড়ছে না আর কি, দেখো আমার তোমাকে লাগবে এমন করে বলতেছে আর কি। তারপরে এইবার হুজুরকে সব জায়গায় খুলে বললো যে হুজুর এমন আমাকে এসব বলতেছে, আমার পিছু নাকি ছাড়বে না, আমার এক পরিবারে 101 জন আছে, কোনো হুজুর বা কোনো কিছুই আমার কোনো ক্ষতি করতে পারবে না আর কি, এমন করে বলে আর কি। তারপরে হুজুরটা একটু অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তো
মানে অনেক আগের কবরাজ, অনেক কিছু জানে আর কি সম্পর্কে। তার একজন চেনা জানা ছিল বড় ওস্তাদ, তারপর তাকে ডাক দেয়। আচ্ছা। ডাক দেওয়ার পর তিনি আবার ওর শরীরে ভরণ দেয়। দেওয়ার পর ওর কাছ থেকে সব কিছু শোনে, যে এর আগে যেগুলো বললাম এগুলো সব খুলে বলে আর কি। ওই জিনটা পরিটা আর কি সব খুলে বলে। বলার পর কই তুই গিয়ে ছাড়বি না। পরে অনেকক্ষণ ওকে পানি পরা গায়ে ছিটানোর পর ছোটো টোটো পরে মাটিতে চাকু মারতে মারতে লাগলো। পরে মেয়েটা বললো আমি ওকে ছাড়বো না, কিন্তু ও সবসময় আমি ওর পাশে থাকবো, কিন্তু ওর কোনো ক্ষতি করবো না আর কি। তারপরে হুজুর বললো তুই ক্ষতি করবি না, তার প্রমাণ কি? প্রমাণ তো দিতে হবে। তারপরে প্রমাণ হিসাবে ওই হলো একটা আর কি গাছের ডাল কি আর ভেঙে দিল আর কি। বললো যে একটা গাছের ডাল ভেঙে ফেলে দেন মাটিতে, তাহলে আমি বুঝতে পারবো যে তুই ওর কোনো ক্ষতি করবি না আর কি। তারপরে যে কথা তেমনি ওই পরিটা আর কি গাছের ডাল ভাঙে ফেলে দেয়। দেওয়ার পর ওই ছেলেটা আর কি আস্তে আস্তে আগের মতো আর কি সুস্থ হতে থাকে, চেহারার উন্নতি হয় দিন দিন। তারপর দিনকাল ওর ভালোই যাচ্ছিল, হঠাৎ করে বাড়িতে বসে থাকে। এই জন্য ও এক আর কি হুজুর বলল যে তুই তো বাসায় বসেই থাকিস, তো আমার সাথে চল, কাজ করলে তোকে মাসে 10-15 হাজার করে বেতন দিব, খাওয়া দাওয়া কাপড় চোপড় যা লাগে পকেট খরচ সব আমি দিব, তুই শুধু আমার সাথে কাজ করবি। তো ও হুজুরের কথায় রাজি হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়, এটা প্রস্তাব, খাওয়া দাওয়া সব হুজুর দিবে, মাসে 10-15 হাজার, খারাপ না। তো এই হুজুরের প্রস্তাবে রাজি হয়ে যায়। যাওয়ার পর হুজুর তো একটু কবরাজি করতো আর কি, বিভিন্ন লোকজন ভূতে ধরতো, ওরা আসতো, ওদের আর কি ভূত তাড়াতো আর কি। পরে হুজুর আস্তে আস্তে সব শিখাই দিল, পুরোপুরি শেখে নাই, 2 মাসের মতো শিখছে, কিছুটা আয়ত্তে নিছে আর কি, অর্ধেকটা, বাকি অর্ধেক বাকি আছে। হুজুরের কাছে এমন এমন রুগী আসতো যেগুলো হুজুর নিতে আর কি ভয় পারতো আর কি, কারণ হুজুরের একটা ছোট ছেলে ছিল, জিনেরা সবসময় ঠেলে দিত যে তোর একটা ছেলে আছে, এটা সবসময় মাথায় রাখবি, ওর যদি কখনো কোনো কিছু হয়ে যায় তখন তোর মনে করেন যে দুনিয়ায় পুরো এলোমেলো হয়ে যাবে আর কি, এরকম করে বলে। তো বলার পর তো হুজুর বলে যে সমস্যা নাই, আমার ছেলে তো আমি মাদ্রাসা লাইনে পড়াতেছি, ও তো খুব শীঘ্রই বড় হয়ে যাবে, সমস্যা নেই, তখন দেখবো তোরা কেমনি ক্ষতি করিস কার। এমনি বলে। বলার পর হুজুর ওই যেগুলো কে হ্যান্ডেল করতে পারতো না সেগুলো ছেড়ে দিত আর কি, বলে যে অন্য কোনো কভারেজ দেখে আপনারা দেখতেন। কিন্তু ওই ছেলেটা কি করতো, একটু টাকার লোভে, বেশি অতিরিক্ত টাকার লোভে ওই কাজগুলো হাতে নিত, নিয়ে কি হতো কাজগুলো পুরোপুরি সম্পূর্ণ করতে পারতো না আর কি। হয়তো কাকে জেনে ধরেছে, পুরোপুরি সম্পূর্ণ করে ছাড়তে পারেনি আর কি। ও জেনটা শুধু ওকে বোঝাইছে আমি ওকে ছাড়ছি, মানে এরকম ওকে বোঝাইছে আর কি, কিন্তু পুরোপুরি ওকে ছাড়েনি। এরকম কেস নিতে নিতে তো ছেলেটা একদিন করছে কি, একদিন আমাদের এই গোরস্থান আছে না, বড় গোরস্থানে চাকু দিয়ে আর কি 2টা জিনকে আর কি আটকে রাখছে আর কি, দুটোর বুকে 2টা চাকু মারিয়া আর কি কবরের উপরে আর কি আটকায় রাখছে। তো ছেলেটা চাকু আটকানোর পর থেকে কবরের উপরে, তখনকার পর থেকে ওর মনে করেন যে একটু আবার সমস্যা হওয়া শুরু করে, একটু একটু করে। রাত ভিতরে বাড়ি কম ফিরতো, কিন্তু বাইরেই ভয়ঙ্কর জায়গাগুলোতে যেমন কবরস্থান, শ্মশান, এগুলো জায়গায় রাত 12টা 1টা 2টা পর্যন্ত আর কি থাকতো আর কি। তো সেই রাতে ওই কবরস্থানে গেছে, ওই জেন্দুটার মধ্যে একটাকেও হইলো কি করছে, একটা ওর সাথে বেয়াদবি কথাবার্তা বলছে, তো রাগের কারণে ওকে আর কি মারি দিচ্ছে আর কি, চাকু দিয়ে আর কি, একদম মৃত্যু হয়ে গেছে। পরে একটা জিন ছিল, ওকে মনে করেন যে ওর আধা ঘন্টা ওই যে ছেলেটা নাহিদ, ওর হাত পা ধরে আর কি কান্নাকাটি, বিভিন্ন ধরনের আকুতি মিনতি করছে যে আমাকে যেন ছেড়ে দেয়, আমি তার কোনো ক্ষতি করবো না, আমি দূরে চলে যাব, আর এই এরিয়ার পাশেও আমি কোনোদিন আর আসবো না। তো ও ছোট ছেলে, ওই তেমন একটা মাথায় বুদ্ধি ছিল না আর কি, তার কারণে ওই ভাবে যে কি আর ক্ষতি করবে, আমি তো এখন সব জানি, তো ও তো জানে না যে এখন ওই সব শিখতে পারেনি আর কি। পরে ওর
প্রতি দয়া মায়া দেখিয়ে ওকে ছেড়ে দেয় আর কি। তো ছেড়ে দেওয়ার কিছুদিন পর ও কেমন জানি বাসায় আবার ওই আগের মতো শুরু করলো। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, ঘরের কোনায় শুয়ে থাকে, সবার সাথে খিটখিটে মেজাজে সবসময় কথাবার্তা বলতো। কেউ কথাবার্তা বললে আসতে বলতো যে তুই আমাকে চিনিস, তোকে কিন্তু জেন ধরিয়ে দেবো একদম, তুই আমাকে জানিস না। রাত ভিতরে রাস্তায় দেখা হলে বলতো যে চল আমার সাথে চল, তোকে জেন দেখাবো আয়। এরকম করে মানুষকে ভয় দেখাতো আর কি। মানুষ ওর কথা শুনে ভয় পেয়ে ওর সাথে মনে করেন যে চলাফেরা লোকজনের একদম বন্ধ হয়ে যায় আর কি। আচ্ছা। তো তারপর ওই একটু একটু করে আস্তে আস্তে ওর একটু হালকা হালকা করে সমস্যা শুরু হয়ে যায়। তো হওয়ার পর সেই দিন রাত্রে যেই দিন ওর মৃত্যু ঘটে আর কি, সেই দিন রাতের কথা বলতেছি। তো ছেলেটা ও যখন বাসায় আসতো শুধু তখনই ওর সমস্যাগুলো শুরু হতো, কিন্তু বাইরে থাকতো তখন ভালো থাকতো, তখন ওর কোনো ক্ষতি করতে পারতো না। আর ছেলেটাকে হুজুর এইসব জানার পর 7টা তাবিজ দেয় আর কি, যে বলে এই বড় তাবিজটা তোকে দিলাম, তোর কাছে রাখিয়ে দিবে, আর কারো যদি ছোট বাচ্চাদের বা বাড়ির আশেপাশে কোনো সমস্যা দেখিস তাহলে এই 6টা দেবিস, তাদের মধ্যে দিয়ে দিস যাদের সমস্যা। তো এই কি করছে, সবগুলো দিয়ে দিছে। নিজের কাছে যেটা ছিল ওর ভাগনাকে আর কি জ্বর আসছে, মনে হয় উপরের কিছু দৃষ্টি দিছে আর কি, জিন জাতীয়। তো ও ওটা ভুল করে ওকে দিয়ে দিছে আর কি, ওই ভাবে যে আমার আর কি ক্ষতি করবে। তো দেওয়ার পর বাসা থেকে গেছে, বাসা থেকে যাওয়ার পর ওই 2-3 দিন বাসায় ছিল না, বাইরে বন্ধু বান্ধবদের বাসায় ছিল। এক জায়গায় ক্লাব উদ্বোধন করবে, তো ওকে ডাকছিল আর কি একটু দোয়া টোয়া পড়ানোর জন্য। তো ওখানে যে দোয়া টোয়া পড়ানোর পর ও বাসায় ফিরে আসে 3 দিনের মতো। তো বাসায় ফিরে সকালে বাসায় আসার পর ওই একটু পাগলামি শুরু হয়ে গেছে আর কি। কয়ে আব্বু তাড়াতাড়ি কবরেজ ডাকো, আমি মনে হয় আর বাঁচবো না, তাড়াতাড়ি কবরেজ ডাকো, কয়ে আমাকে ছাড়বে না, ওই আমাকে মেরে ফেলবে। তো ভাবে যে এই সবসময় এমন করে, হয়তোবা আমাদের বিরক্ত করছে আর কি, সবসময় তো এমনই করে ও। তো কেউ গায়ে লাগায়নি কথাটা আর কি। তারপর রাত্রে সন্ধ্যার পর ও মেবি এরকম 9টা বাজে দেখে যে ওই গাছের উপরে উঠে আছে, একদম একটা গাছ ছিল, আচ্ছা, গাছের একদম একটু চেগুন ট্যাগ, একদম একবারে চেগুন, ওই ট্যাগের উপর ওর যত জামা কাপড় ছিল সব নিয়ে গাছের উপর উঠে গেছে আর কি, একটা তাবিজ সহকারে। আচ্ছা। তো ওইটা দেখার জন্য আমরা সবাই গেছিলাম। তো তখন আমার মনে হচ্ছিল ওই জিন্দার থেকে বাঁচার জন্য কি যেন দোয়া পড়ছিল আর কি, তাবিজ ঘোরাচ্ছিল আর দোয়া পড়তেছিল, কিন্তু ওইগুলো কাজে দিচ্ছিল না। সবচেয়ে বারে বারে আওয়াজ দিয়ে বলতেছে তুই এখান থেকে যা, নাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না, এরকম বলতেছে। পরে সবাই সবার মধ্যে ঘুমিয়ে যায়, ভাবে যে মাথা ঠান্ডা হলে এমনি নামে আসবে আল্লাহ। তো ওর মারা কি করে, ঘরে এসে শুয়ে যায় আর কি। তো রাত তখন বাজে 12টা 12:30 মেবি এরকম। ও এক এক করে ওর পাঞ্জাবিগুলো, ওর পায়জামা, সব কাপড় 7-8টা কাপড় একদম ছিঁড়ে ছিঁড়ে একদম কাগজের মতো টুকরো টুকরো করে ফেলছে। একটা স্বাভাবিক মানুষের দ্বারা কিন্তু কখনোই এরকম সম্ভব না। তো তখন হঠাৎ করে কি যেন ওকে ভর করছে, ওই গাছ থেকে নেমে গেছে। নেমে গেছে, বাড়ির সবাই ভাবছে যে নামলে তো আমাদের টিনের উপর দিয়ে নামতে হবে, একবার শব্দ হবে, তখন হলে বার হলাম। তো ও নামছে, ওরা কোনো শব্দ পায়নি। পাশে একটা পরিত্যক্ত ঘর ছিল, তো ওখানে গিয়ে ওকে জেনটা আর কি দড়িতে ঝুলাই দিয়ে আর কি ওকে ছেড়ে দেয়। তখন একটু কুকরা ছিল, গোংরা ছিল আর কি। তখন ওর মা বাবা বুঝতে পায়। তো বুঝতে পাওয়ার পর বাইরে থেকে দেখে দরজা লক করা। তারপরে ভাবে যে বাইরে থেকে দরজা লক করে দেবে নামিয়ে, তারপরে তো শব্দ হওয়ার কথা একটু হলো, ওরা তো জাগনাই ছিল, ওরা বুঝতে পারেনি। তো একটু দরজা ধাক্কা ছিল, বাইরে থেকে সাহায্য চাচ্ছিল, কেউ থাকলে দরজাটা খুলে দিয়ে যান, এমন করে বলছিল। তো ওটা আমার মনে হয় একটা ভালো জিন এসে আর কি দরজাটা খুলে দেয় আর কি, ওর ভালো চাইতো। ওই যে ওটা ওর সাথে যে পরিটা থাকতো না, ও একটা ছেলের রূপ ধরে আসে আর কি, দরজাটা আর কি খুলে দেয় আর কি। খুলে দেওয়ার পর ওরা বার হয়ে দেখে যে কেউ নাই। পর দেখে ওই ঘর থেকে এরকম গুমরা গুমরা আওয়াজ আসতেছে। আচ্ছা।
তো গোমরাগুনির আওয়াজটা আসলে ওটা জিনের ছিল, কিন্তু ওরা বারোতে একটু লেট করে ফেলেছিল, যা দেখি যে ওই একদম নাই। ও আচ্ছা আচ্ছা। মানে ওর হাইট একটু লম্বা ছিল, তবুও ঘরটা একটু শর্ট ছিল, কিন্তু যে পজিশনে ওর বডিটা ছিল আর কি, উপরে দড়িটা ছিল, এই পজিশনে কোনো লোককে যদি দাঁড় করে দেওয়া যায় গলায় দড়ি দেওয়ার জন্য, কখনোই মৃত্যু সম্ভব না, সম্ভব না। তারপর সব একজন বডি নিয়ে এসে আর কি দড়িটা কেটে দেয় আর কি ওখানে নামানোর জন্য। পরে দড়িটা কাটার পর দেখে একটা শেষ নিঃশ্বাস কিন্তু থাকে, যখন গলায় প্রেসার পড়ে তখন কিন্তু নিঃশ্বাসটা ওখানেই আটকে যায়, কিন্তু তখন ওই নিঃশ্বাসটা যখন বার হয়ে যায় তখন ওরা ভাবে যে এখনো জীবিত আছে। কিন্তু ওই আমাদের গ্রামে ডাক্তার ছিল, ওই এসে হাতটা ধরে দেখে যে পালস চলছে না আর কি, মৃত্যু হয়ে গেছে আর কি। তারপরে তো ছেলেটা মৃত্যু হওয়ার পর তো সকালে সবাই কান্নাকাটি। তারপর যে হুজুরের কাছে থাকতো ওই হুজুর বাসায় আসছে আর কি, আসার পর দেখো লাশ, হুজুরও তো ভেঙে পড়ছে অনেকটা, যেহেতু তার শিষ্য ছিল আর কি। পরে তার মা বাবাকে সান্ত্বনা দিয়ে ছেলেটার হুজুর একটু গাছটার দিকে উপরের দিকে তাকালো, যে ওখানে একটা তাবিজ ঝুলন্ত আছে ওই অবস্থায়। তাবিজ বলতে একটা ওইরকম তাবিজ একটা ঝুলন্ত আছে, একটা তাবিজ আর একটা তাবিজ, একটা তাবিজ শুধু ঝুলন্ত ছিল। তো দেখে তো হুজুররা কিছু একটা সন্দেহ করে, তো মা বাবাকে সান্ত্বনা দেয় আর কি। সান্ত্বনা দেওয়ার পর তো হুজুররা চলে যায়। হুজুররা চলে যাওয়ার পর বলে যে এটা নিয়ে আমরা একটু দেখবো আর কি, যে এটা কি। কিন্তু হুজুররা এটার বিষয়ে কোনো তথ্য আর কি বের করতে পারে না আর কি, কোনো তথ্যই বের করতে পারে না। কিন্তু ছেলেটা মারা যাওয়ার পর আমার একদিন স্বপ্নে আসছিল আর কি। স্বপ্নে আসে আমার রাস্তায় দাঁড় হয়েছি, দেখি যে ওর চেহারা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আর কি। রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, আমাকে কিছু বলে না। আমার একটা বড় ভাই ছিল দাঁড় হয়ে, ওর সাথে কি যেন কথা বলে আমার হাত ধরে সোজা রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি। যায় আমাদের বাসার পাশায় একটা গাছ ছিল আর কি, তো ওই গাছের দিকে ওই আঙ্গুল দিয়ে দেখাই দিল আর কি। তো স্বপ্ন তখন তো ওখানে আমার ভেঙে গেছে, যাওয়ার পর আমি তো একটু ভয়ে পড়ে গেছি আর কি, যে গাছটার দিকে আঙ্গুল দিয়ে দেখালো, নিশ্চিত এই গাছটাই কোনো না কোনো খারাপ জিনিস বসতি অবশ্যই আছে, না হলে তো এমন দেখাতো না আর কি। কেউ আমার স্বপ্নে আসে এমন দেখাবে, এ তো স্বাভাবিক কিছু না আর কি। আর মৃত্যুর পর আবার তারপর কিছুদিন পর মনে করেন যে ওর বাসার সবাই আর কি আস্তে আস্তে একটু সামলে নেয় নিজেকে। নেওয়ার পর ছেলেটার কবরস্থানে ওর মা প্রতিদিন যেত, যাওয়ার পর দেখার সাথে একটু ভেঙে পড়তো, কান্নাকাটি করতো আর কি। এটা দেখে আমারও খুব খারাপ লাগতো। ছেলেটা অনেক ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত বেহেশত নসিব করুক, এইটুকু বলে আমার গল্প আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আবির, আপনাকে আপনার কাছ থেকে বেশ লম্বা একটি ঘটনা এবং চমৎকার একটি ঘটনা আমরা শুনে এলাম। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে দেখছিলেন এবং উপভোগ করছিলেন ভূতবেলা, তাদের প্রত্যেকের কাছে জানতে চাই যে আপনাদের কার কাছে কেমন লেগেছে ঘটনাটি, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা এই মুহূর্তে লাইভ করছি রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে, এবং আমাদের 98.8 FM যে ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমরা লাইভ করছি। তো দেখতে পাচ্ছি আমাদেরকে ফেসবুকে লিখেছেন এমডি ফারদিন ভাইয়া, শুনছি গলাকাটি আনন্দবাজার থেকে। থ্যাংক ইউ সো মাচ। এমডি জাহাঙ্গীর লিখেছেন আমাদেরকে আপনার কণ্ঠে মেইল শুনতে ভালো লাগে। লুইস লিখেছেন আমাদেরকে প্রোগ্রাম ভালো হচ্ছে। সুন্দর জাহানমোড় থেকে জাহাঙ্গীর ছিলেন আমাদের সাথে। আব্দুল হাদির লিখেছেন রাতুল ভাই, আমি রেডিও সারাবেলা প্রথম দেখছি, এতদিন অফলাইনে শুনেছি। আচ্ছা, উনি বোঝাতে চেয়েছেন যে ভূতবেলা উনি প্রথম শুনছেন ফেসবুক লাইভে। লিখেছেন আমাদেরকে অলি বেকার ভাই, উনি সালাম জানিয়েছেন আমাদেরকে, ওয়ালাইকুম সালাম। সিমন লিখেছেন আমাদেরকে, আমি বড় বাড়ি থেকে দেখছি, আমার নাম সিমন। ওকে, মারুফ প্রামাণিক ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমি মারুফ, যুক্ত হলাম কুপতলা ব্রিজ বাজার থেকে। উনি আমাদেরকে বলেছেন শেষ পর্যন্ত থাকবেন। রাফিয়া তাসনিম ছিলেন আমাদের সাথে। রাতুল ভাইয়া, আমরা 4 জন মেস থেকে দেখছি। রাফিয়া এবং আপনার ফ্রেন্ডদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। স্বর্ণা জাহান লিখেছেন হাই, উনি লিখেছেন গাইবান্ধা থেকে। সিমন লিখেছেন আমাদেরকে গল্পগুলো অনেক ভালো লাগছে। অলি ভাই লিখেছেন আমাদেরকে রাতুল ভাই, যুক্ত হলাম।
ভূতবেলায়। থ্যাংক ইউ। স্পেশাল ইমেল এপিসোড চাই ফারদিন লিখেছেন আমাদেরকে। সোয়াইব ইসলাম ভাই লিখেছেন প্রোগ্রাম ভাইয়া ভালো হচ্ছে। তেঁতুলতলা থেকে আমাদেরকে, হোসেনপুর তেঁতুলতলা থেকে নাফিস লিখেছিলেন আমাদেরকে। স্বর্ণা জাহান আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। ভাইয়া কেমন আছেন? আমি ভেড়ামারা ব্রিজ থেকে দেখছি। ফিরোজ, আমি নতুন ভূতবেলায়। থ্যাংক ইউ সো মাচ। আশা রাখছি এখন থেকে প্রতি সপ্তাহে আপনাকে পাবো আমরা। আব্দুল হাদি লিখেছেন, ভাইয়া আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো। বৃষ্টি লিখেছেন হসপিটাল বালুয়া থেকে শুনছি। নয়ন সরকার লিখেছেন ভূতবেলা প্রোগ্রাম ভালো, ঘটনাটা ভৌতিক। লিখেছেন আমাদেরকে ভদ্র বাবার দুষ্টু ছেলে লিখেছেন আমাদেরকে আফিয়া ইভা। ভাইয়া যুক্ত হলাম তুলসীঘাট থেকে, এতদিন অফলাইনে শুনতাম আপনার প্রোগ্রামগুলো, মিস করতাম না। প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান, আছি শেষ অবধি। আফিয়া ইভা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আব্দুল হাদি ছিলেন আমাদের সাথে, আবারও নয়ন সরকার ভাই ছিলেন। হারুরা জিন লিখেছেন আমাদেরকে আজ সবাইকে ভূত বানাবো, হা হা হা। পাপ্পু শেখ ভাই লিখেছেন আমাদেরকে ঘটনাটা বেশ ভয়ানক, বর্ষায় ভৌতিক ঘটনা মানে গা ছমছমে একটা ব্যাপার আসলেই। সাজ্জাদ ছিলেন আমাদের সাথে, ভাইয়া আপনার পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে মারুফ, খুব ভয়ঙ্কর। লুৎফুল আনোয়ার ভাই লিখেছেন কক্সবাজার থেকে। প্রিয় রাতুল ভাই, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলাম কিন্তু আপনি ছিলেন না, আমার নামটা বলা হয়নি। আজকে চট্টগ্রাম থেকে যুক্ত হলাম একমাত্র ভূতবেলা শোনার জন্য। আচ্ছা আচ্ছা, আনোয়ার ভাই, এখানে আমি থাকি বা অন্য কেউ থাকুক, যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের নাম আসলে উচ্চারণ করা হয়। তো যাই হোক, আনোয়ার ভাই, আপনি আপনার মনের কথা ব্যক্ত করেছেন এবং আপনার ভালোবাসায় আমি অভিভূত। লিখেছেন আমাদেরকে আরিফুল ইসলাম প্রিয়ন্ত, শাপলাপাড়া থেকে যুক্ত হয়েছেন। প্রিয়ন্ত ভাই, অনেক অনেক ধন্যবাদ। ফিরোজ ছিলেন আমাদের সাথে গাজীপুর থেকে। লিখেছেন আমাদেরকে মধুপুর থেকে হাফিজুর রহমান। অলি ভাই লিখেছেন আমাদেরকে ঢোলভাঙা থেকে, আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন। রাব্বি ইসলাম ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই যুক্ত হলাম রামচন্দ্রপুর কাউরবাড়ি থেকে। আচ্ছা, খন্দকার মেহেদি হাসান মানো লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, তবে একটু ভয় পাচ্ছি। আচ্ছা, লিখেছেন আমাদেরকে হাসানুর আহমেদ নিলয় পোড়াবাড়ি থেকে। উষাদ হৃদয় ছিলেন আমাদের সাথে ঢাকা আশুলিয়া থেকে শুনছি। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে সাধন চন্দ্র লিখেছেন, আমি টাইগার মোড় থেকে শুনছি, খুব ভালো লাগছে। ঘটনাটা যেমনই শেষের মৃত্যুটার জন্য খারাপ লাগলো। লিখেছেন আমাদেরকে ধাপেরহাট থেকে জাকিরুল ইসলাম। হেমন্ত কুমার সাহা লিখেছেন, ভাইয়া আবু সাইদ ভাই কবে আসবেন? ভাইয়ার সাথে কথা হয়েছে, উনি একটু ব্যস্ত মানুষ, যে জন্য সময় ম্যানেজ করতে পারছেন না। জয়া চৌধুরী লিখেছেন, হাই ভাইয়া, হ্যালো। যারা যারা যুক্ত হচ্ছিলেন আপনারা যুক্ত হতে থাকুন এবং জানাতে থাকুন আপনাদের মতামতগুলো, যে আপনাদের কার কাছে কোন ঘটনাটি বেশি ভয়ঙ্কর লেগেছে এবং এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার জীবনেও আছে কিনা বা আপনার সঙ্গে ঘটেছে কিনা এমন কোনো ভয়ানক ঘটনা আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আর আপনারা যদি চান আপনার ঘটনা আপনি এসে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এছাড়া যারা ফেসবুক লাইভে দেখছেন, ফেসবুক লাইভেও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমার হাতে এই মুহূর্তে রয়েছে আরেকটি মেইল, যেটি আমাদেরকে পাঠিয়েছেন হেমন্ত কুমার সাহা গাইবান্ধা থেকে। আমি আর কথা না বাড়িয়ে সেই মেইলটিতে চলে যাব। ভয়ের শুরু এখানে। রাতুল ভাইয়া, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনি ভালো আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত ঢাকা কেন্দ্রিক এবং অত্যন্ত গা ছমছম একটি অভিজ্ঞতা। এবার ঈদে আমার এক পরিচিত চাচা ঢাকা থেকে বাড়িতে আসেন ছুটিতে। কথার ফাঁকে আমি তার কাছে জানতে চাই কোনো বাস্তব ভৌতিক ঘটনার কথা তিনি জানেন কিনা। তখন তিনি তার মৃত নানার কাছ থেকে শোনা একটি ঘটনা শোনান আমাকে, যা শুনে আমার আজও রাতে বিছানায় যেতে ভয় করে। ঘটনাটি শুনুন হাড় হিম করা সতর্কতায়। ঢাকা শহর, আলোক ঝলমলে ব্যস্ত রাস্তা আর স্বপ্নময় একটা শহর, কিন্তু এই শহরের গলিপথে প্রতিদিন ঘটে যায় কত অনাচার, অজস্র খুন, আর যার অনেকগুলো হয়তো বা বিচার হয়, আবার অনেক কিছু চাপাই পড়ে যায় সময়ের ধুলোতে। ঠিক এমনই একটি ঘটনা ঘটে ঢাকার কোচিং শহর খ্যাত এক এলাকায়। সময়কাল আনুমানিক 2010 থেকে 2012-র মধ্যে।
একটি নির্মাণাধীন বহুতল ভবন, যেটির কাজ বহুদিন ধরেই থমকে ছিল। দিন ফুরলেই ভবনটি রূপ নিত মদ, জুয়া ও অবৈধ কার্যকলাপের কেন্দ্রস্থল। সন্ধ্যার পর লোকজন রাস্তায় ঘেঁষে হাঁটতে চাইত না, কারণ ছিনতাই ছিল নিত্যদিনের ব্যাপার। এই ঘটনার সূত্রপাত কোনো এক ভোরবেলায়। কয়েকজন মানুষ নামাজ পড়তে যাবার পথে হঠাৎ ভবনের পাশে থেকে ভেসে আসে এক ভয়ানক পচা গলা গন্ধ। প্রথমে বিষয়টি উপেক্ষা করলেও সকাল হতেই গন্ধ অসহনীয় হয়ে ওঠে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে যা উদ্ধার করে তা এক বিভীষিকার চিত্র। একটি তরুণী, যার বয়স আনুমানিক 25 থেকে 30 বছর, বিকৃত লাশ, যার চেহারা চেনার উপযোগী নয়। লাশটি ছিল খণ্ডিত, চোখ উপড়ে ফেলা, কান ছেঁড়া, পায়ের গোড়ালি থেকে শরীর বিচ্ছিন্ন, শরীর জুড়ে পোকামাকড়ের আক্রমণ। এমন নৃশংসতা যেন মানসিক বিকারগ্রস্ত কাউকেই বোঝায়। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ভবনটিকে ঘিরে ফেলে এবং মালিককেও আটক করা হলেও অর্থ ও প্রভাবের ফলে তিনি পার পেয়ে যান। ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। ভবন নির্মাণ কাজ আবারও শুরু হয়ে যায়। লোকজন সেখানে বাসা ভাড়া নেওয়া শুরু করেন, কিন্তু কেউ 7-8 দিনের বেশি অবস্থান করতে পারেন না। কারণ জিজ্ঞাসা করলে সবাই এক একজন এক এক অজুহাত দেয়। একদিন এক ভাড়াটে বাসা ছাড়তে গিয়ে দেখা হয়েছে আমার সেই নানার সঙ্গে। তিনি তখন ওই ভবনের বিপরীত ভবনে থাকতেন। নানা অনেক জোরাজুরি করলে সে ভাড়াটে বলতে বাধ্য হন, যেন তার বুক থেকে এক পাথর সরে যায়। সে জানায় একটি মেয়ে, যার অবয়ব বিকৃত, মাথা নিচে, পা হাতে কান মোচড়ানো। প্রথম দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। খাটের নিচে দেখা যায় রক্তাক্ত হাত, কান্নার শব্দ। একদিন বিদ্যুৎ চলে গেলে সে টর্চ হাতে বাথরুমে যায়। আয়নায় দেখে সেই মেয়ের বিভীষিকাময় প্রতিচ্ছবি। আচমকা কাঁধে অনুভব করেন কারো হাতের স্পর্শ। একটি টি শার্ট রক্তে ভিজে যায়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে। সাহসী হলেও সে বুঝে গিয়েছিল এটা ঠিক নয়। রাত কাটানোর পর সে ফিরে আসে, কিন্তু সেদিন আবার ভয়ঙ্কর ঘটনা ঘটে। খাট থেকে নামতেই কেউ ওর পা টেনে ধরে নিচের দিকে নিয়ে যায়। পোশাক ছেড়ে যায়। সে দোয়া পড়ে সঙ্গে সঙ্গে সে দোয়া পড়া শুরু করে এবং মেয়েটি সেখানে অদৃশ্য হয়ে যায়। তবে সে রাতে সে বাসায় না থেকে বাইরে চলে যায় দ্রুত। কিন্তু পরদিন বাসা না পেয়ে বাধ্য হয়ে আবারও সেই ভয়ানক ভবনে ফিরে আসে। খাট উল্টে দিয়ে মেঝেতে ঘুমায় সেদিন। মধ্যরাতে জানালায় কিছু একটা ছোড়া হয় তার রুমে। জানালার কাছে যেতেই কেউ তার গলা চেপে ভবনের 2য় তলা থেকে ফেলে দেয়, ঠিক সেই স্থান থেকে যেখানে সেই তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। নিচে পড়ার পরও সে শুনতে পায় মেয়েটির কথা, তোর অনেক সাহস, তোকে অনেক সতর্ক করেছি, এখানে কেউ থাকতে পারবে না। তোকে বলেছি অমাবস্যার আগেই চলে যা, না হলে তোর মায়ের বুক খালি হবে। কাউকে বললে তোর মৃত্যু হবে ঠিক অমাবস্যার মতো। ভাড়াটে সেই রাতে স্রষ্টার নাম জপতে জপতে কাটায় কোনো রকম। পরদিন বাসা ছাড়ার সময় তার দেখা হয় আমার সেই নানার সাথে। সে জানায়, ভাই আপনাকেই বলে ফেললাম, বাঁচুম কিনা জানি না, থাক যা হবে দেখা যাবে। এর প্রায় 16 দিন পর এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় সেই ব্যক্তির মৃত্যু হয়। কেউ বলে সে মদ খেয়ে বাইক চালাতো, অনেকে বলতো সে ছিল একসময় আসক্ত জুয়ারি। কিন্তু নানার বিশ্বাস, তরুণীটি খুনের পেছনে মূল অপরাধী ছিল সেই ছেলেটি। এখানেই প্রমাণিত হয় কর্মফল একদিন ফিরে আসেই। ধন্যবাদ রাতুল ভাইয়া। আশা করি আমার এই লেখা ভূতবেলার শ্রোতাদের মনে এক শিহরণ জাগাবে। ব্যস্ততার কারণে ভাষাগত কিছু ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতি হেমন্ত কুমার সাহা, গাইবান্ধা সদর, গাইবান্ধা। ভয়ের শুরু এখানে। ভয়ের শুরু এখানেই। অনেক অনেক ধন্যবাদ হেমন্ত কুমার সাহা দাদা আপনাকে। চমৎকার ঘটনা আপনি পাঠান এবং চমৎকার ঘটনা আপনি লেখেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার জানবার পালা আমাদের
যে সকল শ্রোতা বন্ধুরা আছেন আমাদের সাথে তাদের কার কার কাছে কেমন লেগেছে। আমি জানিয়ে দিতে চাই, এরকম ভয়ানক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.charapala@gmail.com। এবং যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখছেন আপনাদের মতামতগুলো। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন শফিক মোসাব্বির ভাই, উদাখালী থেকে শুনছি, অনেক ভালো লাগছে, আছি শেষ পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে মনিরুল ইসলাম লিখেছেন বোয়ালি থেকে। লিখন মিয়া লিখেছেন সুন্দর মেঘলা আকাশ বৃষ্টি। হাই রাতুল ভাই, আমি অনেকদিন পর যুক্ত হলাম পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে। স্বাধীন লিখেছেন আমাদেরকে সুখান দিঘি থেকে যুক্ত হলাম, আমি আর আমার ভাগ্নে মিলে শুনছি, অনেক ভয়ঙ্কর ঘটনা চাই। আব্দুল আহাদ ছিলেন আমাদের সাথে আদর্শ কলেজ রোড থেকে শুনছি। আনাস আবদুল্লাহ লিখেছেন আমাদেরকে ভাইয়া আমি পলাশপাড়া থেকে শুনছি। জয়া চৌধুরী লিখেছেন ভাইয়া প্লিজ কন্টিনিউ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ লিখেছেন আমাদেরকে ভাইয়া আপনার কণ্ঠে মেল শুনতে ভালো লাগে, মেঘলা আকাশের বৃষ্টি লিখেছেন আমাদেরকে। শফিক মোসাব্বির ছিলেন আমাদের সাথে আবারও, ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল। মেহেদি হাসান লিখেছেন দ্বিতীয় মেইলটাও অনেক ভয়ানক। এসে শফিক মোসাব্বির আবারও লিখেছে আমি নিয়মিত শুনি বাট কমেন্ট করি না, আজকে করলাম, ভূতবেলা অনেক ভালো লাগে শুনতে। লিখেছেন আমাদেরকে মেহেদি হাসান ভয় লাগে আপনার, আচ্ছা ভাইয়া তোমার পেছনে কাটা হাত তোমাকে ধরতে আসছে। জি, তাহলে আমি তো আমার পেছনে দেখতে পাবো না, আপনারা আমাকে দেখছেন, আপনারা বুঝতে পারবেন, আপনারা আমাকে তখন সাবধান করে দিন যে আপনার পেছনে একটা কাটা হাত আসছে বা কাটা মাথা। এসে শফিক মোসাব্বির লিখেছেন ইমেলগুলো ভালো লাগে আপনার ভয়েসে শুনতে, থ্যাংক ইউ সো মাচ। এরকম ঘটনা যদি আপনারা প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনই শুনতে চান তাহলে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আরজে রাতুল ভূতবেলা এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে। লিখেছেন আমাদেরকে ফিরোজ কবির। মেহেদি হাসান লিখেছেন ভাইয়া অনেক ভয় লাগছে। মোরসালিন সরকার লিখেছেন মুন্সিগঞ্জ থেকে দেখছি। মোরসালিন ফার্স্ট টাইম মুন্সিগঞ্জের কেউ আমাদেরকে দেখছেন, তো আপনাকে ওয়েলকাম ভূতবেলায়, এবং গাইবান্ধায় ওয়েলকাম। আপনার কাছে যদি জানা কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে মুন্সিগঞ্জ রিলেটেড আপনার জেলা বা আপনার আশেপাশের স্থান কেন্দ্রিক, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের মেইল অ্যাড্রেসে। লিখেছেন আমাদেরকে পাপ্পু শেখ ভাই, গা শিউরে উঠলো মেইলটা শুনে, সত্যি চমৎকার ছিল ঘটনাটি। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই পাপ্পু ভাই অনেক চমৎকার ঘটনা বলেন এবং আমি তার প্রশংসা শুনি অনেকের কাছ থেকেই। লিখেছেন আমাদেরকে আনাস আবদুল্লাহ, অনেক সুন্দর হচ্ছে ভাই, শেষ পর্যন্ত সাথে আছি। কুমিতপুর থেকে আমাদের সাথে ছিলেন আব্দুল হাদি। তালুকদার মুখে উচ্চ বিদ্যালয়ে, আচ্ছা একদিন, আচ্ছা আমাকে একদিন দেখেছিলেন তালুক জামিরা, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ তালুক জামিরা দেখেছেন কারণ ওখানে আমার নানু বাসা। লিখেছেন আমাদেরকে জিয়াউস শামস আদনান, সালাম জানিয়েছেন। হেমন্ত কুমার সাহা ভাই লিখেছেন আমাদেরকে ভাইয়া আজকে ঘটনাটা আবার শোনা হলো, আজ রাতে বিছানায় শুতে গেলে গা কম্পিত হয়ে উঠবে। হেমন্ত কুমার সাহা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদেরকে প্রথম ঘটনাটি যে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে সোয়াইব ইসলাম ভাই, উনি অনেক ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। এবং যারা যারা আমাদেরকে লিখছিলেন এবং যারা যারা দেখছেন এবং উপভোগ করছেন ভূতবেলা, প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকেই কাইন্ডলি একটা করে শেয়ার করবেন। আপনাদের একটি করে শেয়ারেই আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা আমরা সংগ্রহ করতে পারবো। যেমন ইদানিং বিষয়গুলো হচ্ছে, আমি খুব চমৎকার চমৎকার কিছু মেইল পাচ্ছি এবং খুব নতুন কিছু মানুষের থেকেও মেইল পাচ্ছি, যেমন সাফায়েত হোসেন সীমান্ত ভাই আমাদেরকে মেইল পাঠাচ্ছেন, আবার নীরব নামে একজন আমাদেরকে প্রতিনিয়তই মেইল পাঠান, তাদের ঘটনা আছে। আজকে আরও দুটি ইমেল আছে, যদি সময় হয় আমি আসলে আপনাদেরকে পড়ে শোনাবো, তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না। আমার সাথে আছেন আরেকজন আমাদের অতিথি, আমরা তার কাছে চলে যাব। সাজ্জাদ হোসেন ছিলেন আমাদের সাথে। সাজ্জাদ একেবারে ভূতবেলার শুরু থেকে, আমি যখন থেকে ভূতবেলা উপস্থাপনা করি প্রথম দিক থেকে এখন পর্যন্ত ভূতবেলার কি বলে একছত্র ভক্ত বলা যায়। এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যে ছিলেন আবির ভাই এবং সাজ্জাদ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন, দুজনেই ভূতবেলার সাথে আছেন। তাদের ভালোবাসায় আমি কি বলি, আমি কৃতজ্ঞ আসলে, ভূতবেলার পক্ষ থেকে, রেডিও শাহবেলার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। তো যাই হোক, সাজ্জাদ ভাই আপনার কাছে ফিরতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি, আমি আসছি গাইবান্ধা হচ্ছে নিউ ব্রিজ থেকে। জি, তো আজকে যে ঘটনাটি বলবো তার আগে বলে দিতে চাই যে হচ্ছে এই ঘটনাটি আমি একটা কালেক্ট করা একটা ঘটনা, আর যার থেকে এটা কালেক্ট করেছি তিনি বলেছেন আমাকে যে এই ঘটনাটি হচ্ছে কারোর নাম কিংবা হচ্ছে আমি যে বলেছি আমার নামটা ওখানে উচ্চারণ করা যাবে না। জি।
তো আমি এখানে ঘটনার মধ্যে যেসব নাম উচ্চারিত করব সব ছদ্মনাম ব্যবহার করব, বাকি সব কিছু মানে স্কিপ করে যাব। ওকে। আর এখানে হচ্ছে একটা জিনের কথা আছে, যে জিনের নামটি আমি হচ্ছে মানে আসলে যে জিনের নামটি ওইটা আমি বলবো। জি। তো হচ্ছে ঘটনাটি আজ থেকে প্রায় অনেক দিন আগের ঘটে যাওয়া। যে ব্যক্তির ঘটনাটি আমি বলতে চাচ্ছি তার নাম হচ্ছে রফিক। আচ্ছা। তিনি হচ্ছে তার পরিবার বলতে তারা শুধু 3 জন ছিল, তার বাবা মা আর শুধু রফিক ভাই। তো তার বাবা মা হচ্ছে দেশের বাড়িতে থাকতো এবং তিনি ঢাকায় মিরপুর নামে একটি জায়গায় থাকতো। তো ওই মিরপুর নামে যে জায়গাটি ছিল সেইটা বেসিক্যালি বলতে গেলে মানে শহর থেকে অনেকটা দূরে ছিল। উনি যে বাড়িতে তিনি ভাড়া থাকতো, রুমটি ছিল অনেকটা ছোট, বাট দেখতে একটু সুন্দর ছিল। আশেপাশে যে আপনার উইন্ডোজগুলো ছিল সেগুলো হচ্ছে গ্লাস দিয়ে কভার করা ছিল। তো আচ্ছা। তো এমন একটা তিনি হচ্ছে মোবাইল সার্ভিসিং মানে একটা অফিসে কাজ করতেন। তো ওখানে হচ্ছে কাজ করতে উনি যে শপটিতে কাজ করতেন ওইটা অনেকটা বড় ছিল। তো তিনি প্রতিনিয়ত ওখানে কাজ করতেন। দেশের বাড়ি বেশি একটা তিনি যেতেন না বললেই চলে। তিনি ওখানেই আর কি থাকতেন, বেশি সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। তো দিনের বেলা ওনার প্রচণ্ড কাজের চাপ, তো কাজ শেষ করে রাত্রেবেলা উনি এইরকম 9টা কিংবা 8:30 এইরকম সময় বাসায় ফেরেন। তো একদিন উনি কাজের ক্ষেত্রে বাসায় ফিরছিলেন। তো ফেরার পথে যখন উনি বাসায় আসেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তো ইতোমধ্যে তিনি শরীরটা অনেকটা টায়ার্ড ছিল যেহেতু সারাদিন কাজ করছে। তো এমন একটা অবস্থা তিনি ঘুমিয়ে যান। তো বলে রাখা ভালো, তার মানে যে বাড়িটি উনি ভাড়া নিয়েছিলেন তার আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো মানুষ ছিল না কিংবা বসতি ছিল না। ওকে। তিনি একটা নির্জন জায়গায় আর কি বাসা ভাড়া পান। তো যেহেতু বাসা ভাড়াটা অনেকটা কমইতেই পেয়ে যান, সেহেতু উনি অনেকটা খুশি হয়ে যান এবং রুমটা দেখতেও অনেকটা সুন্দর। জি। তো তিনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়ার পর রাত যখন প্রায় 3টা বাজে, তিনি খেয়াল করেন যে হচ্ছে ঘুমের মধ্যে তিনি শুয়ে আছেন, বাট তার হচ্ছে কানের সামনে এসে ফিস ফিস করে কেউ এসে যেন কিছু একটা বলার চেষ্টা করছে। তো তিনি একটু ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠে জানালার দিকে চোখ যায়। জানালা দেখে যে হচ্ছে জানালার মধ্যে কেউ আওয়াজ করছে, ঠক ঠক শব্দ এরকম একটা হচ্ছে। তো তিনি যখন জানালাটি খুললেন দেখলেন যে হচ্ছে একটা সাদা জুব্বা পরা পাঞ্জাবি পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো উনি দেখে একদম অবাক হয়ে যায়। তিনি ভাবছেন যে আমি কি আসলেই স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব। পরে তিনি চোখটা একবার বন্ধ করে যখন চোখের পলকটা খুললো তখন উনি দেখতে পেল আসলে ওখানে কেউ নেই। তো এমনটা দেখার পর তিনি ভাবলেন হয়তো এটা আমার চোখের ভুল, কিন্তু তিনি দেখলেন যে হচ্ছে ওই মানে যে সাদা পাঞ্জাবি জুব্বা পরা লোকটি ওখানে ছিল। তিনি আসার পরে যখন জ্বালানার সামনে দাঁড়িয়েছিল, একটা আতরের ঘ্রাণ ছিল। মসজিদে যেমন আমরা গেলে আতরের ঘ্রাণ পাই একটা, তো ওইরকম একটা সুগন্ধ, একটা তরতাজা ঘ্রাণ। তো তিনি দেখলেন যে হচ্ছে চোখের পলক ফেলানোর পরে যখন লোকটি অদৃশ্য হয়ে গেল, তিনি দেখলো আতরের ঘ্রাণটা এখনো কিছুটা আছে ওখানে। তো তিনি বিষয়টা সেভাবে ভৌতিকভাবে না নিয়ে ভাবলেন হয়তো বা আমার মনের ভুল কিংবা যাই হোক। তিনি সাত পাঁচত্ব কিছু না ভেবে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি জানালার ওপাশে গিয়ে দেখেন যে হচ্ছে কাল রাতে উনি ঘুম থেকে উঠে যে জানালার সামনে একজনকে দেখেছিলেন, সেখানে দেখলেন যে হচ্ছে যেহেতু একটু শীতের রাত, ঠান্ডা ঠান্ডা একটু, তিনি খেয়াল করলেন হালকা হালকা কিছুটা মানে কুয়াশা, শীত পড়ছে কেবল। তো মাটি তো একটু ভিজা। তো দেখলেন যে জানালার সামনে একটা মানুষের পায়ের ছাপ, মানে জুতো পরা ছিল, তো ওখানে দাঁড়িয়ে ছিল। পরে উনি দেখলেন যে হচ্ছে ওই লোকটা যদি কালকে রাত্রে গতকাল এখানে আসতোই, আর যদি উনি চলেও যেত তাহলে তো এখানেই শুধু ছাপ থাকার কথা না, উনি যে হেঁটে হেঁটে গেছেন এটারও নিশ্চয়ই ছাপ থাকবে। পরে উনি দেখলেন আশেপাশে আসলে ওই জায়গাতে মানে যে জায়গাতে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে ছাড়া অন্য কোথাও আর পায়ের কোনো ছাপ নেই, কিন্তু মাটিও অনেকটা মানে ভিজা ছিল যেহেতু নরম মাটি। তো দেখলেন ওই জায়গাটি ছাড়া আর কোথাও
পায়ের কোনো ছাপ নেই। আচ্ছা। তো তিনি এইটা দেখে পরে অত কিছু আর ভাবলেন না, পরে কাজে চলে গেলেন। তো কাজে চলে যাওয়ার পরে এক পর্যায়ে তিনি ভুলেই গেছেন এই বিষয়টি। তো তার পরের দিন তিনি কাজ থেকে বাসায় ফিরে খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছেন আগের মতো অলরেডি। তো ঘুমিয়ে পড়ার পর তিনি খেয়াল করলেন 3টা 4 বাজে এইরকম একটা সময় হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় আকস্মিকভাবে। তো তিনি ভাবলেন ঘুমটা হঠাৎ করে আমার ভেঙে গেল কেন। পরে উনি দেখলেন যে হচ্ছে ওনার যে দরজাটি ছিল সেখানে কেউ মানে ঠকঠক আওয়াজ করছে, আচ্ছা, যেমন কেউ নক করলে যেমন শব্দ হয় সেই রকম। তো তিনি দরজাটা আসলে খুলে দেখলো আসলে আশেপাশে কেউ নেই। তো এমনটি দেখার পর তিনি অনেকটা ঘাবড়ে গেলেন যে আসলে কাল রাত থেকে আমার সাথে এসব কি হচ্ছে, আগেও তো এই বাড়িতে ছিলাম, এসব কিছু হয়নি। তারপর তিনি এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ঘুম থেকে বিছানায় থেকে উঠে দেখলেন যে তার বিছানাটা গোছাতে গিয়ে তিনি দেখলেন যে হচ্ছে তার বালিশের নিচে একটি কাগজ পড়ে আছে, একটি সাদা কাগজ। তিনি কাগজটি তুলে দেখলেন যে হচ্ছে সেখানে কিছু আরবি আয়াত লেখা। সেখানে লেখা আছে যে তুই দেখবি সবাই আশেপাশে তোর যত লোক আছে সবাই ইমানদার হবে, সবাই নামাজ পড়বে, তুই দেখে নিস, আমার কথা মেনে নিস। তো উনি এটা দেখার পর তিনি একটা কাজ করলেন, কাজে একটু ছুটি নিয়ে তিনি হচ্ছে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। তাকে নির্জন একটা জায়গায় ডেকে বললেন যে হচ্ছে হুজুর আমার হচ্ছে এই প্রবলেম, তো কি করা যায়। তো হুজুর কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত দেখাচ্ছিল। তো হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি কি ভয় পেয়েছো নাকি? তো তখন বলল যে হচ্ছে আসলে দেখো কিছু কিছু জিন আছে যারা হচ্ছে আল্লাহর সেজদা করে, ভালো জিন। আর কিছু কিছু জিন আছে যারা মানুষের ক্ষতি করে। তোমাকে যে অলৌকিক বিষয়গুলো তোমার সাথে কিছুদিন ধরে ঘটছে এসব হচ্ছে একটা জিনের কাজ, যে জিনটি তোমার ক্ষতি করবে না, তোমাকে সাহায্য করার জন্য আসছে। তিনি হুজুরকে জিজ্ঞেস করলো আসলে কীরকম এটা সাহায্য করার জন্য আমার কাছে আসছে, আমি তো কোনো বিপদে নেই। তো তিনি বলল যে হচ্ছে আমি অত কিছু জানি না, শুধু জানি যে জিন একটা আছে, ওর উদ্দেশ্য হচ্ছে তোমাকে সাহায্য করা, তুমি বিপদে পড়লে সে তোমাকে সাহায্য করবে। তো রাকিব সাহেব বললেন আচ্ছা ঠিক আছে, তো আমার এই মুহূর্তে কী করণীয়? তো হুজুর বলল যে হচ্ছে তুমি কুরআন পড়বে প্রতিদিন বাসায় এবং নামাজ পড়বে, নিজের ইমানকে ঠিক রাখবে, সৎভাবে চলবে, তাহলে ওই জিন তোমাকে কখনো ক্ষতি করবে না, তোমার পাশাপাশি থাকবে, তোমার সাহায্য করবে। তো তিনি এসব কথা শুনে হুজুরের কাছ থেকে একটা হচ্ছে পানির বোতল মানে পড়া নিয়ে চলে গেল বাসায়। তো যাওয়ার পর তিনি আবারও কাজে গেল। কাজে যাওয়ার পর কাজ থেকে ফিরে আবার তিনি আকস্মিকভাবে ঘুমিয়ে পড়লেন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে। তো রাত যেই আবার 3টা বাজলো, তিনি স্বপ্নে দেখতে পেল যে হচ্ছে একটা অন্ধকার জায়গা, আশেপাশে কোনো মানুষজন কেউ নেই, তিনি একা দাঁড়িয়ে আছেন এবং চারপাশে ঘন কুয়াশা দিয়ে ঢাকা। তিনি দেখতে পারলেন যে একটা কফিন আছে তার সামনে। তিনি ওটা দেখে একটু ভয় পেয়ে গেলেন। সেখানে কফিনটার মধ্যে লেখা ছিল যে রক্ত চাই, ইমান চাই, তোমাকে চাই, এরকম কিছু কথা লেখা ছিল সেখানে। তো তিনি দেখে একটু ভয় পেয়ে যান। তিনি ওই কফিনটার দিকে এগোতে চাচ্ছিলেন না, কিন্তু আকস্মিকভাবে তার পাটা সামনের দিকে মানে একা একা কেন জানি না এগিয়ে যাচ্ছে কফিনটার দিকে। তিনি যখন কফিনটার দিকে এগিয়ে গেল, কফিনটা খুলে সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। দেখলো মেয়েটার অনেক বড় বড় চুল আছে, কিন্তু ওনার যে পুরো শরীরটা আছে আগুনের মানে লাভার মতো একটি দৃশ্য। তারপর হচ্ছে তার যে মুখটা আছে সেটা হচ্ছে একটা মানে আগুনে যে পোড়ালে যে ছাই কিংবা আমরা পাই সেই রকম মুখটার মধ্যে মানে পুড়ে গেছে এইরকম একটা অবস্থা। তার চোখ মানে রক্তর মতো লাল। তো এটা দেখে তিনি অনেকটা ভয় পেয়ে যায়। তো ওই অবয়বটি তাকে বলে যে হচ্ছে তুই নামাজ ধরেছিস, এসব ছেড়ে দে, তোর পূর্বপুরুষও যেরকম আমাদের গোলামি করতো তুইও এইরকম করবি, আমাদের সেজ্জা করবি। তো এইরকম বলার পর তিনি ভয়ে চিৎকার শুরু করলো। তিনি দেখতে পেলেন যে হচ্ছে
সেখানে সাদা কুয়াশার মধ্য থেকে একটি হাত বেরিয়ে এলো। আসার পর দেখলো যে তিনি যে জালানাতে দেখেছিলেন সাদা জুব্বা পরা একটা লোক, সে এসে তার হাত থেকে কিছু ওকে। একটা সবুজ একটা লাইটের মতো কিছু নিয়ে ওখানে হচ্ছে ওই অবয়বটিকে ছুঁড়ে মারলো। তারপর Okay. হচ্ছে অবয়বটি মানে অনেক চিৎকার চেঁচামেচি করলো। তো এটা দেখে তিনি ঘুম থেকে মানে চিৎকার মানে কি বলে এটা, তিনি ভয় পেয়ে লাফিয়ে উঠলো বিছানা থেকে, ঘুমের মধ্যে থেকে। আচ্ছা। তো এইটা দেখার পর তিনি অনেকটা ভয় পেয়ে যায়, উঠে সে হুজুরের দেওয়া পানি পড়া খায়, খেয়ে একটু ছোড়া পড়ে। তো পড়ার পর তিনি লক্ষ্য করলো তার রুমের মধ্যে তিনি যে কফিনের মধ্যে যে আগুনের যে অবয়বটি দেখেছিল সেই রকম মানে কিছু আগুনের মতো মানে রঙিন একদম গোল্ডেন কালার কিছু আয়াত তার হচ্ছে ঘরের দেওয়ালের মধ্যে আঁকা। আচ্ছা। ওখানে মানে আরবি আয়াত দিয়ে লেখা আছে যে হচ্ছে, তুই তোর ঈমান ছেড়ে দে, আমাকে সেজ্জা কর, এইরকম লেখা ছিল। সে এটা দেখে আরও প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে সে এক পর্যায়ে প্রায় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালিভাবে আর কি ভেঙে পড়ে। সে ভাবে যে আসলে আমার সাথে সব কী হচ্ছে। তখন পাশের মানে পাশে তার বাড়ির পিছনে থেকে আওয়াজ আসে যে ভয় পেও না, নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহকে সেজ্জা করো, সব ঠিক হয়ে যাবে, তোমার ঈমান জিতে যাবে। তারপর হচ্ছে রকিব সাহেব জিজ্ঞেস করলো ভয়ে ভয়ে, তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবু অনেক কষ্ট করে তিনি বলছেন যে কে আপনি। তো তিনি বলল যে হচ্ছে, আচ্ছা। আমাকে চিনে তোর কোনো কাজ নেই, তোর কিছু ঘটনা জেনে রাখা ভালো। তিনি বলল যে হচ্ছে, তুমি মানুষ না এই তো? তো বলল হ্যাঁ, আমি মানুষ না, আমি একজন জিন, আর তোকে সাহায্য করার জন্য এসেছি। তো তখন রাকিব সাহেব বলল, তুমি আমার কোনো ক্ষতি করবে না তাই তো? সে বলল, না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তোর পূর্বপুরুষরা যা করছে তার কারণে তোর আজকে যে এই সমস্যাগুলো হচ্ছে। সে বলল যে আসলে আমার পূর্বপুরুষ কি করেছে? তো বলল যে হচ্ছে, তোর যে দাদা ছিল মনে আছে, ইকবাল হোসেন? তো বলল হ্যাঁ, তোর দাদার ভাই তারা দুইজন ছিল। তোর যে দাদা ছিল সে খুব ইমানদার ছিল, একটা মসজিদের মওলানা ছিল তিনি। আর তার যে ভাই ছিল সে কুফরি কালাম করে বেড়াতো, ব্ল্যাক ম্যাজিক করতো। সে মানুষের ছোট ছোট যে বাচ্চা আছে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বলি দিত, এবং সে যে শয়তানকে সেজ্জা দিত তোর দাদারা, তারা হচ্ছে মানে তোর দাদা সেখানে সেজদা দিয়ে তাকে বলেছিল যে হচ্ছে, আমার যে পূর্বপুরুষরা আছে সবাই তোমাকে সেজদা করবে, সবাই তোমার কথা মেনে চলবে, সবাই তোমাকে রক্ত দিবে, আমার পূর্বপুরুষরা। তারপর তোর দাদারা যখন মারা যায়, তারপর হচ্ছে এই অভিশাপটা তোদের উপর লেগেই যায়। আজ থেকে তোদের যত গোষ্ঠীর মধ্যে পূর্বপুরুষ যারা জন্ম নিবে, যার মানে যেমন জেনারেশনগুলো থাকবে, যারা জন্ম নিবে তারা সবাই ওকে সেজদা করতে হবে। এইটা হচ্ছে ওই দুষ্ট শক্তিটার হচ্ছে কথা। তো এমনটা শোনার পর সে ভাবলো, এসব কি বলছে সে, আমার পূর্বপুরুষ এতটা নিকৃষ্ট আর খারাপ ছিল, এটা তো আমি কখনো জানতাম না। তারপর সেই জিনটি বলল, তুই কোরআনের আয়াত পড়, জোরে জোরে ছোড়া পড়ে নিজের শরীরটাকে বন করে ঘুমিয়ে পড়, তোর কিচ্ছু হবে না। সে তার কথা মতো কিছু ছোড়া পড়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন তিনি ঘুমিয়ে পড়েছেন, আবারও রাত 3টা এইরকম প্রায় বাজে। তখন তার ঘুমটা অদৃশ্যভাবে মানে ভেঙে গেল। তিনি খেয়াল করলেন যে হচ্ছে তার দরজার সামনে কে যেন কোরআন পড়ছে, কোরআনের কিছু আয়াত পড়ছে। তিনি খেয়াল করলেন যে হচ্ছে কোরআনের আয়াত হলেও যিনি পড়ছেন তার গলাটা অনেকটা ভাঙা ভাঙা নাকি সুরে পড়ছে। তো তিনি ভয় পেয়ে দরজার কাছে কান পেতে থাকলো। তো একটা আওয়াজ বলে উঠল যে, কিরকম মানে এইরকম যে হচ্ছে জিনটার যেন নাম কি ছিল এইটা, যাই হোক জিনটার একটা নাম ছিল যে হচ্ছে
কি বলে এটা, আচ্ছা যাই হোক, নামটা স্কিপ করেন আপনি। হ্যাঁ, তো যে কোনো মানে জিনটার নামটা খেয়াল নেই এই মুহূর্তে আমার। তো হচ্ছে বললো, নাম ধরে বললো যে হচ্ছে তুই কি ভেবেছিস তুই একটা সামান্য জিন, তুই তো গোলামি করছিস, তুই কি ভাবছিস ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? পারবি না, আমি ওর রক্ত নেবই, ওর ইমানকে আমি ধ্বংস করে ফেলবো। তখন জিনটি বলে উঠে, আল্লাহর নামে তোরা এখান থেকে চলে যা, তোরা মরে যা, এখান থেকে চলে যা, তোরা ওর কিচ্ছু করতে পারবি না, ইমান জিতবে, ওর ইমান আছে, ওর ইমান জিতবে, তোরা ওকে কিচ্ছু করতে পারবি না। তখন যখন হচ্ছে রাকিব এসব শুনছিল, শোনার পর ভাবলো যে হচ্ছে পিছনে মানে জিনটার নাম বলেছিল ওই অবয়বটি, তো বলার পর সে ভাবলো যে হচ্ছে এই নামটা আসলে কার। তখন হচ্ছে তার দরজার ওই পাশ থেকে আওয়াজ আসলো যে হচ্ছে তুমি জোরে জোরে সূরাতুল আয়াতুল কুরসি পড়ো 3 বার, তারপর হচ্ছে কুরআনের শরীফের কিছু আয়াত পড়ো, পড়ে নিজের শরীরটাকে বন্ধ করে নাও। তো সে কথা মতো সব পড়া শুরু করলো। সে দেখলো তার দরজার ভিতর দিয়ে একটা কাচের একটা হচ্ছে টুকরা আসলো, সেখানে লেখা ছিল তোর রক্ত চাই, তোকে চাই। তুই কি ভেবেছিস তুই নামাজ শুরু করলে, তারপর হচ্ছে তুই কোরআন পড়লে আমি তোর কিচ্ছু করতে পারবো না? তোর পূর্বপুরুষ যেমন আমার সেজদা করেছে তোকেও করতে হবে, তোর রক্ত আমার চাই। তো এমনটি বলার পর সে সব মানে দেখে অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল ভয়ে। তারপরে তিনি এসব ঘটনার পরে তিনি আবারও গেলেন ইমাম সাহেবের কাছে পরের দিন। তো বলল যে হচ্ছে ইমাম সাহেব আমার হচ্ছে এই প্রবলেম হচ্ছে, যে হচ্ছে আমার সাথে যে ভালো জিনটির কথা আপনি বলেছিলেন ও আমাকে সাহায্য করেছে ঠিক আছে, কিন্তু ওর সাথে একটা খারাপ জিন আমার ক্ষতি করতে চাইছে। তো এমন সময় হুজুর অনেকটা দেখলেন চিন্তায় পড়ে গেলেন ইমাম সাহেব, এখন এখান থেকে কিভাবে বাঁচা যায়। তিনি বলল যে আসলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আমাকে কিছুদিন সময় দে, তুই একটু সাবধানে থাক, রাত্রেবেলা কম বাইরে বের হ। তো তখন রকিব চলে গেল সেখান থেকে, চলে গিয়ে আবারও সে তার অফিসে চলে গেল কাজ করার জন্য। মোবাইল সার্ভিসিং যে অফিসটি ছিল সেখানে কাজ করার জন্য চলে গেল। তিনি অফিসে গিয়ে বসার পর তার যে হচ্ছে স্টাফ একজন ছিল, তার কর্মকর্তা, তার নাম হচ্ছে আচ্ছা আপনি নামগুলো স্কিপ করেন, আপনি ঘটনা বলেন। তার নাম ছিল হচ্ছে সোহান। সে প্রতিনিয়ত মানে অফিসে আসতো, কখনো মিস করতো না। একজন ভদ্র টাইপের একজন ছেলে ছিল, সবসময় নামাজ পড়তো। তো সে আসলো, আসার পরে হচ্ছে রাকিব সাহেব বলল যে সোহান তুমি এসেছো। তো তিনি খেয়াল করলেন যে হচ্ছে আজকে রাকিবের হচ্ছে মানে ভদ্রতার তার মধ্যে কোনো পরিচয় নেই। সে আজকে মানে কথাবার্তাগুলো কিভাবে যেন বিদঘুটেভাবে বলছে, মানে আকস্মিকভাবে তার চোখগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। সে ভাবলো আসলে এমনটা তো হওয়ার কথা নয়, মনে মনে ভাবলো। তারপর রকিব বলল যে হচ্ছে দেখেন রাকিব সাহেব, আপনি 2 দিন হয় মাত্র নামাজ শুরু করেছেন, তারপর কোরআন পড়েছেন ঠিক আছে, এখন এসব ছেড়ে দিন, এসব করে আর কি করবেন, এত ইমান ধরে রেখে কোনো কাজ নেই, বাদ দেন এসব। তারপর শোনার পর রকিবকে বলল যে হচ্ছে আমার ইমান নিয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না। তিনি বুঝে গেছেন যে এই দুষ্ট যে আমার যে হচ্ছে তান্ত্রিক ছিল আমার বংশের মধ্যে, তার পাঠানো এটা কোনো একটা দুষ্ট কোনো একটা শক্তি ছিল, যাকে তার ইমানটাকে দুর্বল করে দিতে চাইছে। তিনি তাকে বলল আমার ইমান নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজ করো গিয়ে। পরে সোহান ওখান থেকে চলে গেল। তিনি আবারও রাত্রেবেলা বাহিরে ফিরল। তিনি এইরকম 7-8 দিন প্রায় রাত 3টার ওই দিকে কিছু আজব স্বপ্ন দেখতো এবং ঘুম থেকে মানে ঝাঁপ দিয়ে উঠত বিছানা থেকে। তিনি লক্ষ্য করলেন যে হচ্ছে তার শরীরটা মানে চিন্তায় টেনশনে অনেকটা ঘাটতি হয়ে গেছে, তিনি রোগা হয়ে যাচ্ছেন। তো একদিন পূর্ণিমার রাত আসে, এইরকম একদিন তিনি রাত্রেবেলা কাজ থেকে ফিরেছিলেন। হঠাৎ মানে দেখতে পেলেন তার বাড়ির পিছনে একটা হচ্ছে পুকুর পাড় আছে, সেখানে দেখে এক মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা।
তিনি ওই মেয়েটার দিকে দেখতে দেখে যে হচ্ছে মেয়েটি তার দিকে চেয়ে আছে এবং তাকে ইশারা করে ডাকছে। রকিব সাহেব সেই দিন মানে ভয় করলেও সেই দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে মানে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে আর আমাকে এখানে কেন ডাকছেন? আচ্ছা। হঠাৎ করে তিনি দেখলো যে অবয়বটি ওখানে হাওয়ায় মিলিয়ে গেল। তিনি এইটা দেখে অনেকটা ক্রমান্বয়ে ভয় পেয়ে যায় এবং সেই রাত্রেবেলায় আবার ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে যে ইমাম সাহেব আমার এই সমস্যা হচ্ছে, কিছু একটা করেন। তো বলল যে হচ্ছে দেখো আজকে তো পূর্ণিমার রাত, এই দিনে জিন যত ভূতপ্রেত যারা আছে এসবই তো জিনদের শক্তি অনেকটা বেড়ে যায়। তুমি একটা কাজ করো, এই রাত্রেবেলা তুমি আর বাইরে বের হয়েও না। তো বলল আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা বলেন। কিছু পানি পড়া তাকে দিল, সে পানি পড়া নিয়ে বাড়িতে চলে আসলো। তিনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়েন, রাত 3:05 এরকম একটা সময়, তিনি দেখলেন যে হচ্ছে আনফর্চুনেটলি সেখানে দরজার ফাঁক দিয়ে অনেকটা মানে রক্ত পুরো মেঝে দিয়ে ভরে গেছে। আকস্মিকভাবে তার ঘুমটা যখন ভেঙে যায় তখন তিনি এটা খেয়াল করেন। তো এটা দেখার পর তিনি বিছানার উপর অনেকটা ভয় পেয়ে যায়, বেডের উপর তিনি বসে থাকে। তখন ভয়ে তিনি ওই জিনটির নাম ধরে ডাক দেন। হ্যাঁ, আমার জিনটির নামে এই মুহূর্তে খেয়াল এসেছে, এইটা জিনটির নাম হচ্ছিল জামশেখ, জিনটির নাম ছিল। তিনি জোরে চিল্লান দিয়ে বলে যে জামশেখ আমাকে বাঁচাও। তখনই তিনি দেখতে পেলেন যে হচ্ছে দেওয়াল ভেদ করে তার রুমের ভিতরে সাদা পাঞ্জাবি জুব্বা পরা ওই জিনটি চলে আসলো তাকে সাহায্য করার জন্য এবং তাকে বলল, রকিব তুমি জোরে জোরে সূরাতুল কুরসি, সূরা নাস এসব পড়া শুরু করে দাও। তারপর তিনি দেখতে পেল যে হচ্ছে জোরে জোরে রকিব এসব পড়ছে এবং জিনটি জামশেখ বলল তিনি ছুরা পড়ছেন, জামশেখও ছুরা পড়ছেন। তিনি দেখতে পেলেন রকিব সাহেব যে হচ্ছে জিনটির হাত থেকে কোরআনের কিছু আয়াত বেরিয়ে আসছে হাত দিয়ে। তো এটা দেখার পর তিনি ছুরা পড়ছেন। তো দেখলেন যে হচ্ছে সেখানে একটি মানে অবয়বটি আগুনের গোলার মতো, তিনি সে চিৎকার করছে এবং বলছে, তোরা চুপ কর, থাম, তোরা এসব ছুরা পড়া বন্ধ কর, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এসব বলতে বলতে হঠাৎ করে সেখান থেকে ও অদৃশ্য হয়ে যায় চিৎকার দিয়ে, গর্জন করে। তো এইটা বলতে বলতে সে অদৃশ্য হয়ে যায়। সে বলে যে হচ্ছে আমি আবার আসব, এবার আসবো, হয় তোদেরকে মেরে ফেলবো, না হলে আমি চিরকালের জন্য এখান থেকে চলে যাব। তো এমনটি বলার পর সেখান থেকে সে চলে যায়। চলে যাওয়ার পরে রকিব আকস্মিকভাবে সেন্সলেস হয়ে যায় ভয়ে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে হচ্ছে তার কাল রাত্রে যেসব ঘটনা ঘটেছিল তার সব কিছু মনে পড়ে যায়। তারপর হচ্ছে তিনি দেখে যে হচ্ছে ঘরের মেঝেতে যে রক্ত কালকের রাত্রে দেখেছিল আজকে তার এক চিরে ফোটাও নেই, কিন্তু দেওয়ালের মধ্যে কিছু হচ্ছে সূরার আয়াত লেখা আছে, যেখানে জামশেখ লিখেছে যে হচ্ছে আমি তোমার হয়ে তোমাকে রক্ষা করতে গিয়ে আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, তাই আমি এখান থেকে কিছুদিনের জন্য চলে যাচ্ছি আমার রাজ্যে। তুমি নিজেকে তুমি রাত্রেবেলা বাহিরে বের হবে না, আর যদি ওই খারাপ জিনিসটা তোমাকে ভয় দেখায় কিংবা তোমাকে ক্ষতি করার চেষ্টা করে তখন হচ্ছে তুমি সূরাতুল কুরসি এবং বিভিন্ন সূরার নাম বললো যে এটা তুমি পাঠ করবা আর নিজের শরীরটাকে বন্ধ করে রাখবা, আমি ফিরবো খুব শীঘ্রই। তখন এটা দেখার পর তিনি আবারও হুজুরের কাছে যায়। সেদিন পূর্ণিমার দ্বিতীয় দিন ছিল। রাত্রেবেলা হুজুরের কাছে গিয়ে বলল যে হচ্ছে আজকে পূর্ণিমার দ্বিতীয় দিন, আজকেও জিনদের অনেকটা শক্তি বেড়ে যাবে, তুমি আজকে কিছুক্ষণ এখানেই থাকো, মসজিদেই থাকো। মসজিদের একটা কর্নারে তারা 3 জন হুজুর সহকারে রকিব ওখানে বসে আছে এবং সূরা পড়ছে। জি। তো এমন অনেকটা রাত কেটে গেল, তা মানে রকিবের কোনো প্রবলেম হলো না। তো এমন অবস্থায় হুজুর বলল যে হয়তোবা ওই দুষ্ট শক্তি চলে গেছে, তোমাকে এই মুহূর্তে কোনো ক্ষতি করবে না, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও। বাসায় চলে যাওয়ার পরে তুমি রেস্ট নাও। তারপর রকিব সব কিছু দেখে ভাবলো যে হ্যাঁ আমার এখন
বাসায় যেতে হবে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, যেহেতু আমি অনেকটা টায়ার্ড, অনেক টেনশনেও ছিলাম। তো সে বাসায় চলে আসলো। যখন রাত 3:30টার মতো প্রায় এইরকম সময় বাজে, সে খেয়াল করলো তার ঘরের মেঝে ফেটে একটা কফিন বেরিয়ে এলো, এবং সেই কফিনটা ফেটে ওখান থেকে একটি মূর্তি বেরিয়ে এলো। আচ্ছা। এবং সাথে একজন হচ্ছে মানে দুষ্টু তান্ত্রিক। সে বলল, রকিব, তোকে অনেকবার বলেছিলাম যে তুই এসব ছেড়ে দে, তুই আমার ইবাদত কর, তুই আমার গোলামি কর, আমার তোর রক্ত চাই, কিন্তু তুই শুনিসনি। আয় আমার কাছে আয়, তোর না নামাজ পড়তে হবে না কিচ্ছু করতে হবে, আমি তোর পুরো জীবনটা, টাকা পয়সা যা লাগে সব কিছু দেবো, তুই আমার সেজদা করবি। কেউ আমাকে চেনে না, তোর পুরো বংশ আমার গোলামি করতো, তুইও করবি। তো এমনটা বলার পরে পরে সে ভয়ে চিৎকার করে তখন হচ্ছে জামশেখকে ডাকে। জামশেখ সেখানে হাজির হয়। আবারও জামশেখ দেখে হচ্ছে ছোড়া পড়ছে এবং তার হাতের ভিতর থেকে কোরআনের কিছু আয়াত বেরিয়ে আসছে। তারপর ওই তান্ত্রিক জোরে জোরে হাসে আর বলে, তুই কি ভেবেছিস এই কোরআন শরীফের আয়াত আমাকে থামাতে পারবে? তোর মতো একজন সাধারণ জিন আমাকে আটকাতে পারবে? কিচ্ছু করতে পারবে না। রকিবের এবার ঈমান নষ্ট করে দেব আমি, তার ঈমান আমার কাছে হার মেনে যাবে, আর চিরকালের জন্য জামশেখ তুইও শেষ হয়ে যাবি। তখন জামশেখ চিৎকার দিয়ে রকিবকে বলল, রকিব তুমি জোরে জোরে ছুরা পড়তে শুরু করো। তখন রকিব জোরে জোরে ছুরা পড়তে শুরু করে এবং তখন তারা প্রচণ্ড মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি রুমের ভিতরে, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার ছিল না, সেখানে অনেকটা চিৎকার চেঁচামেচি, এরকম একটা অবস্থা। আসলে শ্রোতারা যদি রিয়েলাইজ করার চেষ্টা করে একটা রুমে আমি একা আছি এবং আমার সাথে এরকম ঘটছে, তখন ওনারা রিয়েলাইজ করতে পারবে বিষয়টা। তো তখন ওখানে যে তান্ত্রিকটি ছিল, তখন রকিব দেখে যে হচ্ছে ও একটা আগুনের গোলা রকিবের দিকে ছুঁড়ে মারে। তখন জামশেখ তার শরীরটা পেতে দেয় এবং তার শরীরে আঘাত পায় সে, এবং জামশেখ জিনটি অনেকটি চিৎকার করে ওঠে এবং রকিব সেখানে অনেক মানে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তার যতটাই সাহস থাকুক না কেন, সে সেই মুহূর্তে তার গলা দিয়ে একটা আওয়াজও বের হচ্ছে না, সে শুধু কান্না করছে। তখন জামশেখ বলল যে তুমি চোখ বন্ধ করে জোরে জোরে ছুরা পড়তে থাকো, বাকিটা আমি দেখছি। তখন সে জোরে জোরে ছুরা পড়তে থাকে চোখ বন্ধ করে। হঠাৎ করে দেখে সব কিছু ঠিক হয়ে যায় এবং জিনটি তাকে বলে যে হচ্ছে তোমার ঈমান জিতে গেছে, আমি জিতে গেছি, আমি আজকে গর্বিত যে আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তোমার সাহায্যের জন্য এখানে পাঠিয়েছিল। আজকে কেন, আগামী 7 থেকে 8 বছরও তোমার বংশের কেউ এই খারাপ কাজে আর লিপ্ত হতে পারবে না, ওর গোলামি করতে পারবে না। সে সারা জীবনের মতো এখান থেকে চলে গেছে, আমরা তাকে হারাতে পেরেছি আমার ভাই। তো বলল যে হচ্ছে সারা তুমি ভালো থেকো, আমার এই মুহূর্তে আমার এতটুকুই আমাদের পথ চলা ছিল, আমি চলে যাচ্ছি। তো বলল জামশেখ যে হচ্ছে তোমাকে অনেক সাহায্য করতে গিয়ে আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। তখন রকিব বলল যে হচ্ছে আপনি কি তাহলে চলে যাবেন, আমার সাথে আর থাকবেন না? তো বলল যে হচ্ছে না ভাই, এইটুকুই পথ চলা ছিল আমাদের, যদি ভাগ্য কখনো সহায় হয় আবার তোমার সাথে দেখা হবে, ভালো থেকো। আর আমি যে তোমাকে এত সাহায্য করেছি, এসব করেছি, এটা কখনো কাউকে বলবে না, ভালো থাকবে আমার ভাই। এই কথাটি বলে জিনটি ওখান থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পর রাকিব আবার সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করে, তার আর কোনো প্রবলেম হয় না। পরবর্তীতে সে অনেক সাহসিকতার সঙ্গে রাত্রেবেলা পথ চলতে শুরু করলো। তিনি ভাবতো যে কেউ আমার সঙ্গে ছিল কিংবা আছে, যে আমাকে সাহায্য করছে, আমার কোনো ক্ষতি হবে না। তো এই ছিল আমার এক ঘটনা। হয়তো আমি অতটা এক্সপ্রেশন দিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম না কিংবা ভয় দেখাতে পারলাম না। সাজ্জাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই বেশ লম্বা একটি ঘটনা আপনার শুনলাম।
এবারে জানবার পালা শ্রোতাদের কাছে আপনার ঘটনাটি কেমন লেগেছে। আমরা খুব বেশি কথা পারবো না, যেহেতু আরও একজন অতিথি আছেন আমাদের সাথে, আমরা তার কাছে ঘটনা শুনবো। এবং আজকে যে মেইলটি আমি পড়তে চেয়েছিলাম, আপনাদেরকে পড়ে শোনাতে চেয়েছিলাম, সেই মেইলটি আসলে বেশ লম্বা, যার কারণে আজকে আপনাদেরকে রিড আউট করে শোনাতে পারছি না। আমাদেরকে সেই মেইলটি পাঠিয়েছিলেন নাহিদ, এবং তানভীর নামে একজন আমাদেরকে মেইল পাঠিয়েছিলেন। সেই ঘটনাটিও বেশ বড় আসলে। আগামী সপ্তাহে আমি আপনাদেরকে সময় হলে পড়ে শোনাবো অবশ্যই। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই। উনি লিখেছেন যে ঘটনা শোনাও, লিখেছেন আমাদেরকে গল্পটি অনেক ভয়ানক ছিল। ইয়াসিন আরাফাত প্রান্ত ছিলেন আমাদের সাথে রওশনবাগ থেকে, আবিদ ছিলেন আমাদের সাথে, এরপর আমাদের সাথে ছিলেন আরও সোহাগ মিয়া, মাসুদ লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন সীমান্ত ইসলাম রামচন্দ্রপুর থেকে, ধোপাডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সোহাগ। লিখেছেন আমার এক বন্ধু আপনাকে ইমেল পাঠাতে চায়, লিখেছিলেন আব্দুল হাদি। অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। অলি ভাই ছিলেন আমাদের সাথে, জিনের কথা শুনে ভয় পেলাম, লিখেছেন আমাদেরকে সোয়াইব ভাই। জয়া চৌধুরী লিখেছিলেন আমাদেরকে। শুভ হোসাইন ভাই লিখেছেন ভাই আসসালামু আলাইকুম, মাদারীপুর থেকে যুক্ত হয়েছি, লিখেছেন। দেখতে পাচ্ছি ফিরোজ কবির অনেক ভয়ানক ছিল। শফিক মুসাব্বির ছিলেন যে ভাইয়া বেশি বেশি ইমেইল নিলে অনেক সুন্দর হতো, আর টাইমটা একটু বাড়ালে অনেক ভালো হতো প্রোগ্রামটা। অবশ্যই আপনার সাথে থাকবেন এবং আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা বেশি বেশি ইমেল পাঠালেই বেশি বেশি ইমেল পড়া হবে। ভূতবেলা রেডিও সারাবেলা চমৎকার লিখেছেন নয়ন সরকার। সিদ্দিক লিখেছিলেন একটি ছোট্ট ঘটনা, উনি একজনকে খুঁজতে চাচ্ছেন, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন। লিখেছেন যে রানা হজরত ভালোবাসা নেবেন ভাইয়া, লিখেছিলেন আমাদেরকে আব্দুল হাদি। দেখতে পাচ্ছি আমাদের সাথে নয়ন সরকার ভাই লিখেছেন কালো জাদুর কথাটা দারুণ ভয়ের। ফিরোজ কবির লিখেছেন ভয় পাচ্ছি। সুজন কুমার লিখেছেন ভাই আমি সুজন, বোড়াইল থেকে শুনছি। তারপর দেখতে পাচ্ছি চঞ্চল জুনিয়র লিখেছেন আমাদেরকে। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আজকের সবগুলি ঘটনা চমৎকার লাগছে। বরকত ভাই আপনি কেমন আছেন? অনেকদিন পর মনে হচ্ছে আপনার সাথে কথা হচ্ছে আমার, কারণ গত সপ্তাহে আসিনি। আমার কাছে মনে হচ্ছে বেশ অনেকটা দূরে চলে গেছে আমি ভূতবেলা থেকে বা আপনাদের থেকে। লিখেছেন আমাদেরকে সাগর রহমান, নারায়ণগঞ্জ থেকে শুনছি। তানিশা তানহার ছিলেন আমাদের সাথে, লিখেছেন সুন্দর ছিল ঘটনাটি। জিহান লিখেছেন ভাই আমার বাসা ইসলামপুর। থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত ছিলেন। আমি আসলে আর কথা বলতে চাই না, আর অনেকগুলো কমেন্ট আছে। আসলে আমি চলে যেতে চাই এবার আবির ভাইয়ের কাছে। ভাইয়া এবার আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? তো এবার যে ঘটনাটা বলবো এটা আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আর কি, সেটা বলতে চলেছি এখন। ওকে। তো আমার আম্মুর বিয়ের পর জি আমার আম্মুর মুখ থেকে শোনা আর কি ঘটনাটা। তো আমার আম্মুর বিয়ের কিছুদিন পর, তো আমাদের বাসার একটু সামন সাইডে ওই সাইডটা একটু ফাঁকা ছিল আর কি। জি। তো আব্বু ওখানে আর কি একটা ঘর তোলে থাকার জন্য আর কি। তো ঘর তোলার পর কিছুদিন পর পর আম্মু দেখতো যে মেঝের মাঝে একটা জায়গা যেখানে মাছা ছিল, মাছার নিচের জায়গাটা একটু উঁচা হতো। তো প্রতিদিন আর কি ওটা একটু কেটে কেটে আর কিছু আবার আগের মতো করতো আর কি। আবার প্রতিটা দিন এরকম হতো আবার, যে ওই গর্তটা ছিল, উঁচু জায়গাটা ছিল, ওই জায়গাটা আবার আগের মতো একটু ঢিপির মতো হয়ে যেত আর কি। তো এরকম কাটতে কাটতে একদিন আম্মুর স্বপ্নে আসছে আর কি, কয় বেটি আমি তোকে আর কি গুপ্তধন বা সোনাদান আর কি দেবো আর কি, এমনকি এমনি বলে আর কি। তো আম্মুকে বলে যে তো এগুলো নেওয়ার জন্য তো কিছু করতে হবে আর কি। আচ্ছা। যেমন বিভিন্ন ধরনের ফলমূল, দুধ, আরো বিভিন্ন জিনিসের কথা বললো, যে এগুলো নিয়ে এসে আসনে বসে আমাকে ডাকবি। তো তার কিছুদিন পর আমার আম্মু নানা বাসায় চলে যায়। তো চলে যাওয়ার পর কিছুদিন ওখানে থাকার পর নানু আবার আমার আম্মুকে বাসায় রেখে যায়। তখন আম্মু আর কি এমনিতে তার আব্বাকে বলে যে এইসব আমাকে একটু এনে দেন, আমার দরকার ছিল আর কি। তো তার আব্বা আর কিছু জিজ্ঞাসা না করে সব কিছু এনে দেয় আর কি। তো সেই রাতে তিনি আর কি একাই আর কি আসনে বসে আর কি যেসব বলতে বলছে আর কি, আচ্ছা, মন্ত্রযন্ত্র
সব পাঠ করছে আর কি। করার পর তাকে একটা রূপার কয়েন দিছে, এটা শুধু তাকে হুম, দেখার জন্য যে তিনি আসলে কি রকমের মানুষ, হুম, হুম, লোভ 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 আছে না নাই এরকম একটা জিনিস দেখতে যাচ্ছিল আর কি, হুম, হুম, হুম। যে আমি যাকে দিলাম সে কেমন মানুষ পরীক্ষা করার জন্য শুধু একটা কয়েন দিছে। কিন্তু ওর Okay. কাছে আছে আরো মনে করেন যে 7টা গর্ত ভরা ঢিপি ভরা সোনা দানা। তাই? আচ্ছা আচ্ছা। তো ওই কয়েনটা আম্মুকে বলছিল যে কারো হাতে যেন না দেয়, হুম, তার আমার আব্বুরও কথা বলছিল তাকে যেন না জানায় আর কি, এরকম একটা কথা বলছিল আর কি। তো আমার আম্মু কি করলো, কয়েনটা নিয়ে আর রেখে দিল আর কি। আম্মু টাকা নিয়ে রাখতো বালিশের নিচে, ওটা আর কি ডাবল হয়ে যেত আর কি, যে 500 রাখতো 1000 1500 2000 এরকম হতো আর কি। টাকা রাখতো, টাকাটা ডাবল হয়ে যেত, 2 গুণ টাকা হতো আর কি। আচ্ছা। তো এরকম করতে করতে আমাদের আর কি 2-3টা বছর মনে করেন যে টাকার কোনো সমস্যা ছিল না, হুম, হুম, টাকা প্রচুর পরি টাকা ছিল। তো একদিন মা মুখ ফসে আর কি সবাইকে বলে ফেলে যে আর কি এমন একটা জিনিস আছে আমার আব্বুকে। তো আব্বু তো তখনই বুঝতে পারছে যে হুম, হুম, আমার ওয়াইফের কাছে এত টাকা পয়সা কই থেকে আসে আর কি। জি। তো তখনই আমার বড় আব্বু বললো যে আমরা যেহেতু বিল্ডিং করব, তো ওই তোদের উপর টাকাটা একটু পানি আর কি ধোয়া পানি দিলে আর কি ওই ওটার ভিতরে ওটা দিয়ে বিল্ডিং আর কি তারা বানাবে আর কি। বললো তারপর হলো আর কি, তারপর বললো যে আমরা তো বাড়ি তৈরি করব, জি। তোমরা তাহলে রূপার পানিগুলা, রূপার যে কয়েনটা ছিল তা ওই ধোয়া পানিটা আমাদের দাও, ওইটা টাকা পয়সা রাখলে আর কি বেশি হবে। হুম, হুম, হুম। মানে এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দিত আর কি। হ্যাঁ হ্যাঁ জি, জি। বলতো। হুম। তখন তারপর মা টাকাটা দেয়, দেওয়ার পর টাকাটা গ্লাসে রাখার সাথে ওটা একদম ছাইয়ের মতো হয়ে উড়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তারপর বলল যে জিনটা আসলো সামনে, হুম, হুম, আসার পর বললো আর কি যে তোকে তো আমি বিশ্বাস করে দিয়েছিলাম, তুই তো আমার বিশ্বাসটা রাখতে পারলি না আর কি, ওকে। তোকে আমি কিভাবে বিশ্বাস করব। হুম, 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 তারপরে ওইসব হওয়ার পর তারপর মা আফসোসই করতো আর কি, আচ্ছা। এটা গুপ্তধন, এটা কম বিষয় না। হুম, হুম, হুম। যে ভাগ্য এভাবে করে- এভাবে হারিয়ে ফেললাম বা এরকম একটা হ্যাঁ বিষয়। হুম, ভাগ্য করে সবার ভাগ্য হয় না, হুম, হুম, ভাগ্য করে ভাই মানুষ। জি। তারপর তিনি আফসোস করলেন কিছুদিন, করার পর আবার স্বপ্নে আসে, আসার পর বলে যে বেটি হুম, এবার তোকে আমি টাকা আছে হলো 7-10 টাকা মনে হয়, টাকা সোনার উপর বিভিন্ন ধরনের জিনিস আর কি। আচ্ছা। তো তার মধ্যে 3টা ছিল ভালো আর কি, হুম, 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 ওই 3টা নিলে মানুষের কোনো ক্ষতি হবে না। আর 4টা ডালা ছিল, ওগুলো ছিল হলো ওগুলো কারো হাতে তুলে দিলে তার সবসময় ক্ষতি হবে আর কি, ওগুলো দিয়ে টাকা পয়সাগুলো দিয়ে। তো বলছে যে 3টা টাকা আছে এটা তোকে আমি দিব। হুম, হুম, তো যেমন কথা জিনটা বললো যেমন যেমন করে হুম, হুম, মাকে বললো, রাত্রে মনে হয় আসছিল, আশা করে এমন করে বলছে যে আমি যেমন যেমন করতে বলবো, আসনে বসে যেসব যেসব বলতে বলবো সেসব সেসব বলবি। হুম, হুম, মা রাত্রে ওঠার পর তিনি চুপ করে আর কি ওই পাশের মাথার সামনে যে আর কি যেখানে 7টা ডিগ্রি আছে আমাদের হুম, হুম। ঘরের ভেতরে ছিল, তো সেইখানে তিনি বসে তারপর হলো এই যেগুলো যেগুলো বলেছে সেগুলো আবার করা শুরু করে দেয়। হুম, তো তাকে যেসব বলেছিল সেসব সব করার পর মানে এসব করার পর আস্তে আস্তে আর কি যখন টাকাগুলো আসে না, এইসব টাকা আসার সময় নাকি অনেক শব্দ করে আসে, কি ঝমঝম ঝমঝম করে শব্দ করতে করতে হ্যাঁ, আর কি চলে আসে। আচ্ছা তো আচ্ছা। টাকাটা এসে মার কোথায় পড়ছে আর কি, আসলে পেতে দিচ্ছে আর কি, পেতে দেওয়ার পর তার টাকাগুলো কোথায় ঢাল দিচ্ছে আর কি এক এক করে। তো আব্বু আমার শব্দ শুনতে পেয়েছে, পাওয়ার পর আমার আম্মু তো এত ওজন যে ঘরে দাঁড় হতে পারছি না, তো আচ্ছা। আব্বু ধরে দাঁড় করাতে চলছে, তখনই সব গায়েব হয়ে গেছে আবার। হুম, হুম, হুম। আচ্ছা। তো সেদিন রাত কেটে গেল, কেটে গিয়ে আম্মু তো বললো তোমার জন্য এসব হুম, হুম, এত বড় একটা সুযোগ পেলাম, তোমার জন্য হাতছাড়া হয়ে গেল আর কি।
এমন করে বললো। বলার পর পরের দিন রাতে এসে দিনটা হাজির আমার আম্মুর সামনে। এসে বললো যে দিদি তোকে তো বিশ্বাস করেছিলাম, তুই একবার বিশ্বাস ভেঙেছিস, তুই দ্বিতীয়বার তোকে বিশ্বাস করে দিতে চাইলাম, দ্বিতীয়বার বিশ্বাস ভাঙলি। তো এইসব কথা বলে আর কি মাকে, আমার মাকে একটু মারধর করতো আর কি, চিন্তা একটু অত্যাচার করতো আর কি। তো এরকম সহ্য করতে না পেরে কি করছে, আমার আম্মু নানুকে ফোন করছে, করার পর সব তাকে খুলে বলছে। তো বলার পর কবরেজ নিয়ে আসে, কবরেজ নিয়ে আসার পর বাড়িটা বন্ধ করে দিছে। দেওয়ার পর মাকে কবরেজ বলছে যে বাসার বাইরে বের হওয়া যাবে না, জি। 1 বছরের মতো আর কি, অনেক লং টাইম না, জি। ঘরের মধ্যে বন্দি জীবন আর কি। তো মা একদিন হঠাৎ আমাদের বাড়ির পেছন দিয়ে যাচ্ছিল। আচ্ছা। তো মাকে তুলে নিয়ে যায় একটা, ওই যে আমাদের বাড়ির পেছনে একটা একটা ডোবার মতো আছে আর কি, ওখানে কিছু গর্ত আছে শুকনো আর কি, ওখানে নিয়ে যায় গর্তের ভিতরে একদম ফেলে দিয়েছে। যেখানে ফেলে দিয়েছে না, ওখানে একটা মানুষ যে হাইট, ওই হাইটে একটা গর্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো তারপর আমার বড় আম্মু নাকি দেখছে, দেখার পর তিনি দেখে যে কে যেন গোংরাচ্ছে আর কি জোরে জোরে। তিনি যে লাইট মেরে দেখে যে আমার আম্মু, পরে তিনি ঘাড়ের করে নিয়ে আমার আম্মুকে নিয়ে আসিয়া নেওয়ার পর নিয়ে এসে ঘরে রাখছে। রাখার পর তার জ্ঞান ফিরলো, তখন তাকে জিজ্ঞাসা করলো। তিনি বললো যে আমি বাড়ির পেছন দিয়ে যাচ্ছিলাম, এরকম আমাকে তুলে নিয়ে যায় গর্তের মধ্যে ফেলে দিয়েছে আর কি। আচ্ছা। তো তারপরে মা কয়েকদিন অসুস্থ ছিল। তো থাকার পর মা একদিন লোভের মধ্যে জন্ম হয় আর কি একটা, আচ্ছা। যে গুপ্তধনগুলো তো আমি দেখেছি যে কোনখান থেকে আর কি বের হয়ে আসছিল, তো আমি সেখান থেকে খুললে তো আবার পাবো। তো তার এরকম লোভ একটা জন্ম হয়। তো তিনি রাতে আর কি, গভীর রাতে সেই দিন সবাইকে বলছিল যে কেউ যেন আমাকে না ডাকে আর আমাকে ডাকাডাকি না করে আর কি, এরকম বলছিল আর কি। তো সেই দিন বাইরের সবাই অবশ্য একটু লোডশেডিং ছিল, যার কারণে সবাই বাইরে ছিল, সব বাইরে গল্প করতেছিল। মা একটা পাশু নিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পুরো শরীর থেকে রক্ত বার হওয়া শুরু করে দিচ্ছে আর কি। এটা তিনিই দেখতেছেন আমার মা। কিন্তু তারপর আমার বড়ব্বা ছিল, বড়ব্বা এসে দেখছে, দেখার পর উঠে আবার কি পানি দিছে, দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ ছিল। তো তারপর একদিন আমার আম্মু হলো রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, তার কি যেন একটা সমস্যা ছিল, ডাক্তারের কাছে ওষুধ আনার জন্য আর কি। রাত্রে তিনি রাত ভিতরে একটু কম বাড়ায়, কারণ তার একটা গুণ আছে, এটা খারাপ গুণ না ভালো গুণ বলবো তা বুঝতে পারছি না। যে ধরুন আমরা এই ঘরে আছি, আমাদের সামনে যদি কোনো খারাপ জিনিস থাকে তাহলে আমার আম্মু ঠিকই দেখতে পারবে, কিন্তু আপনি দেখতে পারবেন না। আচ্ছা। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পর কবরস্থানের সামনে যাওয়ার পর দেখে তখন তো ঠিক, যখন ওষুধ কিনে ব্যাগ আসবে, আবার ব্যাগ আসার সময় দেখে একটা সাপ শুয়ে আছে আর কি। তো রাস্তা দিয়ে সবাই পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে 2-1 গাড়ি, 2-1 মানুষ আসছে, পার হয়ে যাচ্ছে আর কি। তো আম্মু দেখতেছে সাপটা শুয়ে আসে আর কি। যখনই পাও দিতে ধরে তখনই দেখে যে পায়ের নিচে সাপটা, ভয়তে তো আর পার হতে পারছে না আর কি। আচ্ছা। তো তখন কি করে, আবার ফিরে ওই ওষুধের দোকানের ওখানে যায়, দেখে যে কেউ ওই দিক থেকে আসেনি কিনা। তো তার মতো তিনি মেবি আধা ঘন্টা এরকম 1 ঘন্টার মতো বসেছিল, কিন্তু কাউকে পায়নি। আবার ঘুরে এসে দেখে ওই রকম একই রকম, যখনই পাও দিতে ধরবে তখনই দেখে সাপটা শুয়ে আছে। তিনি তো বললো যে আমি মহা মুশকিলে পড়লাম, এখন আমি কি করব, কেমনে বাসায় যাব আর কি। তখন আবার ব্যাগ দিলেন, তিনি হলো পেছনের ওষুধের দোকানে। তখন পেছনের গ্রামের কিছু মানুষ যাচ্ছিল আর কি রাস্তা দিয়ে। তখনই আমার আম্মু ভাবলো যে এদের সাথে যাই, হয়তো বা আর আটকাবে না।
তখনও ওদের সাথে যাচ্ছিল, ওরা ঠিকই পার হয়ে গেছে, কিন্তু আমার আম্মু যাইতে পারে না। যেই যখনই পাওয়া দেয় তখনই দেখে যে ওই সাপটা শুয়ে আছে আর কি। তখন ওই মহিলাগুলো বলতেছে, আপনার সমস্যা কি, আপনি কেন আসতেছেন না, ওখানে দাঁড় হয়ে আছেন? তো এরকম বিভিন্ন কথা বলতে বলতে আধা ঘন্টা হয়ে গেছে আর কি, তার আম্মু যেতে পারছে না। তারপর আমার আম্মু সাহস করে বললো যে আমি তোর কি ক্ষতি করেছি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন আমার পথ আটকাচ্ছিস? এইসব কিছু কথা বলার পর আপনি আপনি পথটা ছেড়ে দিল। তারপর আমার আম্মু বাসায় গেল, যাওয়ার পর তারপর থেকে রাত ভিতরে আর কম বাড়ায় আর কি রাস্তায়। বিশেষ প্রয়োজন আমাকে বলে, আমি যাই সব সময়। আর তারপর একদিন একটা ঘটনা ঘটছিল, যে হলো রাত্রে আম্মু ঘুম থেকে উঠছে, ওঠার পর ওয়াশরুমে যাবে। এখন ওয়াশরুমটা একটু আমাদের বাঁধঝাড় ছিল, তো বাঁধঝাড়ের ওখানে আর কি, ওখানে একটা কল ছিল। তো ওই কলে যখন কলে পরে যে যাবে, তখন দেখে যে একটা মহিলা আর কি দাঁড় হয়ে হ্যান্ডেলটা চাপতেছে আর কি কলের। তখন আর আম্মু বললো, কে আপনি? পরে বললো, ওই আমার আন্টির নাম ধরে বললো, মনে করছে আমার আন্টি মনে হয়। ডাকলো, যতবার ডাক দেয় জিভাটা তত মানে যতবার ডাকে ততবার একটু একটু করে জিভাটা লম্বা হয়। যখন জিভাটা লম্বা হতে হতে এক হাত সমান হয়ে যায়, তখন আমার আম্মু চিৎকার দিয়ে ওখান দিয়ে দৌড়ে আসে। এসে আমার আব্বুকে জানায়, আর আব্বু ফির বলে যে ঘরে বাচ্চারা আছে, ওদের কিছু বলিস না, ওরা হয়তো ভয় পাবে, এমন কি করি আর কি বলে। তো বলার পর আর একদিন হলো, আমাদের বাড়ির পেছনে একটা কল আছে, তো ওই কল থেকে পানি আনতে যাবে আর কি। আচ্ছা। সেই সময় দেখে একজন নতুন বিয়ে হলে যেরকম সাজ হয় না একজন আর কি মেয়ের, সেরকম সাজে একজন মেয়ে দাঁড় হয়ে আছে আর কি। তো দাঁড় হয়ে আছে, আর আম্মু দেখিয়ে ভাবলো যে হয়তোবা আশেপাশের কেউ, রাত তো বেশি হয়নি, 9টা-10টা বাজে এরকম, হয়তোবা আশেপাশের কেউ দাঁড় হয়ে আছে আর কি, নতুন শাড়ি টাড়ি পরে। তো এইরকম ভাবে তিনি আগে গেলেন। পানি যখন নেবেন, পানি নেওয়া হয়েছে, জগটা রেখে বলতেছে, কে দেখি এই মুখে একটু ঘোরো তো তিনি কথা শুনে দিচ্ছেন না আর কি, তিনি তার মধ্যে দাঁড়িয়ে আছেন। এরকম করতে করতে বিভিন্ন কথাবার্তা বলো, কতক্ষণ থেকে বলতেছি একটু পেছনে ঘোরেন দেখি একটু, কে আপনি? করেন আমার আম্মু একটু সাহস করে দেয়, ঘাড়ে হাত দিছে। তো ঘাড়ে হাত দেওয়ার পর ঘুরে দেখে যে তার চেহারার একদম বিচ্ছিরি অবস্থা, একদম চেহারা একদম মাংস মনে হয় ঝলসে ঝলসে পড়ছে, এমন অবস্থা। এরকম অবস্থা দেখে আর আমার আম্মু একটু সাহসী, তো আমার আম্মু করলো কি, যে ভাবলে তো হঠাৎ করে পেছন পাশে দৌড় দিলে হয়তো আমার ঘাটটা মটকে দিতে পারে আর কি। তিনি একটু পিছাইতে আমাদের গলির সামনে যায় এটা দৌড় দিছে, দৌড় দিয়ে আসছে, আসিয়া এসব বলতেছে আর কি। আচ্ছা। তারপর আর একদিন আমাদের হলো আম্মু হলো কাপড় সেলাই করতে দিছে। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ওই পাশে একটা জমি আছে, জমিতে তো রাত্রে সন্ধ্যার আগে পানি ছাড়ি দিয়ে আসছিলাম। তো এখন যা যদি বন্ধ করে না দিই তাহলে তো জমি উছলে যাবে, সার দিছে জমিতে, তো কোনো ইফেক্ট আর ফেলবে না সারের আর কি, কোনো কাজ করবে না আর কি। তো এমনভাবে যে লাইট ছিল হাতে, তোর ড্রেনের মাঝখানে একটা সাপ শুয়ে আছে আর কি। এখন আম্মু তো ভয়ে পড়ে গেছে, একদম ফ্যান ধরে দাঁড় হয়ে আছে, একদম সাপটা একদম এগুলো একটু মনে করেন সবল দিতে ধরে আর কি। আর আম্মু তখন ভয়তে আর ওইদিকে আগাচ্ছে না। তারপরে আমার ওখানে একটা বন্ধু ছিল, তো আমার বন্ধুকে ডাক দিল, বাবা দেখতো এখানে একটা সাপ শুয়ে আছে, দেখতো কি করে। তো ওই গেছে, ওই তাও ছড়ে না। পরে ওই লাঠি নিয়ে গেছে, লাঠি নিয়ে যাওয়ার পর আর আমার আম্মু বলল যে দাঁড়া, আগে মারিস না, কোনো যদি জিন টিন হয় তখন আমাদের ক্ষতি করে দিবে। আম্মু বললো যে আমরা তো কোনো ক্ষতি করি নাই, তো আমাদের কেন ক্ষতি করতে যাচ্ছিস, তুই চলে যা। এরকম করে বলার কিছুক্ষণ পর ওটা ওর মতো চলে গেল আর কি, ও বুঝতে পারলো যে ওর কোনো ক্ষতি করবে না আর কি। তারপর আর কোনো ঘটনা ঘটে নেই, এই পর্যন্ত ছিল ঘটনাটা।
থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছিলেন আমাদেরকে, আমরা শুনলাম আবির ভাইয়ের কাছে একটা ঘটনা শুনলাম আমরা। যেহেতু সময় এখনও 15টা মিনিটের মতো আছে, আর আমি আপনাদের কথাগুলো পড়তে পারি এবং এই সময়ের মধ্যে আমি আর একটা ঘটনাও কিন্তু আপনাদেরকে শোনাতে পারি। আসলে আমি কোনটা করবো বুঝতে পারছি না। আমি দু একজনের নাম পড়ে তারপর আবারও আমরা ছোট্ট একটা ঘটনা শুনবো আবির ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন হাসানুর আহমেদ নিলয়, লিখেছেন ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, কোনো এক সময় রেডিও সারাবেলার অনুষ্ঠান ভৌতিক গল্প ভূতবেলায়, আচ্ছা ওকে, আচ্ছা ভূতবেলা শুনবেন। আমি বললাম যে উনি এমনভাবে লিখেছেন, ভাবলাম যে ভূতবেলায় আসবেন এমনটি জানিয়েছেন। আচ্ছা ওয়ালিদ নাবিল লিখেছেন আমাদেরকে সাউন্ডের প্রবলেম হচ্ছে, আজকে আসতে দেরি হয়ে গেল। ট্রেসি উইলিয়ামস লিখেছেন আমাদেরকে, আচ্ছা ওকে, হয়তোবা কিছু একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে। লিখেছেন আমাদেরকে সাজ্জাদ ভাইয়ার ঘটনাটা অনেক সুন্দর হয়েছে। গৌর দাস ছিলেন আমাদের সাথে। শব্দ আচ্ছা দূষণে বোঝা যাচ্ছে না, এখন সাউন্ড কি ঠিক আছে একটু কাইন্ডলি জানাবেন। টাকার কথা শুনে ভয় পেয়েছেন নয়ন সরকার ভাই লিখেছেন। তাইরুল আহমেদ লিখেছেন রাতুল ভাই আজকের ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর লাগছে, চালিয়েছেন শেষ পর্যন্ত সঙ্গে আছে। নারায়ণগঞ্জ থেকে সাগর রহমান ছিলেন আমাদের সাথে। আব্দুল হাদি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। তো আমরা আরেকবার ফিরতেছি আবির ভাইয়ের কাছে, ওনার কাছে খুব ছোট্ট একটা ঘটনা আছে, সেটা শুনবো ছোট করে। জি ভাইয়া। এবার যে ঘটনাটা বলবো সেটা আমার হলো এক চাচার কাছ থেকে শোনা আর কি। তো তিনি আমাকে এটা বলেছেন যে শিশুদের বাসায় আমরা পরশুদিন মনে হয় এরকম, তো ওদের ঘরে বসে আছি। তো সেই সময় আমার শিশিরে আমার একটা ফ্রেন্ড, তো বসে আছি, তখন এই সময় আমার চাচা আসলো। আসার পর কিছু কথা উঠতে উঠতে আর কি তিনি আমাদের কিছু গল্প শোনালো আর কি। এখন সেই গল্পটাই বলতে চলেছি আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমার চাচা আর কি ওই যে বাজারে আর কি কাঁচামালের আড়ত আছে, তার আড়তে তার আড়ত আছে, ওখানে তিনি কাজ করে আর কি তার আড়তে। তো আমাদের জন্মের আগের ঘটনা হবে, অনেক আগের ঘটনা। তো ওই সাজ্জাদদের বাসার সামনে একটা বাজার আছে, রাস্তা এখন নাই কিন্তু আগে ছিল, আমরা দেখেছি ছোট যখন ছিলাম, ক্লাস 5-4 পড়তাম তখন ছিল আর কি বাজারটা। তো বাজারের এ পাশে, রাস্তার এ পাশে নতুন বাড়ি দিছিল আমার এক আর কি ভাই হবে আর কি, উনি নতুন বাড়ি দিছে সম্পর্কে। তো তিনি বাজার থেকে আসতেছে, আসতে দেখে যে রাস্তার ধার দিয়ে আসতেছে, তো দেখে যে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তখন তো সবার বাসায় কারেন্ট ছিল না, যারা একটু টাকা পয়সাওয়ালা মানুষ ছিল তাদের বাসাতে কারেন্ট ছিল আর কি, গ্রামের 2-1টা বাড়িতে। আচ্ছা। তো ওখানে ওই সাজ্জাদের দাদা, ওনার বাড়িতে কারেন্ট ছিল আর কি। তো তখনই কারেন্টটা চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছিল দেখে। তো তিনি রাস্তার এক ধার দিয়ে হাঁটছিল আর কি। তো হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড়ের সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তিনি অনুভব করতে পারে তার পিঠে কে যেন এসে বসলো আর কি। আচ্ছা। তো বসার পর তিনি অনুভব করতেছে যে তিনি আস্তে 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 একটু হালকা হালকা করে আর কি ডেবে যাচ্ছেন আর কি। তো একটু একটু করতে 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 তিনি মাটির সাথে লেগে যায়। তখন তিনি সাহসী ব্যক্তি ছিলেন, তখন তিনি ভাবলেন যে পাশে একটা টিনের বেড়া, এখানে যে আমি শব্দ করি হাত দিয়ে তাহলে তো হয়তো বা শব্দ শুনতে পারবে, আমি বেঁচে যাব। তো ওখানে শব্দ করতে করতে তবু কেউ আসে না, তার নিঃশ্বাস চলে যাওয়া অবস্থায় তার মনে হয় তিনি আর বাঁচবে না, ওখানে তার মৃত্যু হয়ে যাবে। তো হঠাৎ করে তার ভাগ্য ভালো ছিল যে কারেন্টটা চলে আসার কারণে আলো পড়ে, দেখে যে তিনি একটা বাস ধরে দাঁড় হয়ে আছে আর কি। বাসের আর যে বাসগুলো ছিল না ওগুলোর দেখে যে একটা ধরে আর কি, একটা বাস ধরে আর কি দাঁড় হয়ে আছে। তখন তিনি ভাবলেন যে আমি তো রাস্তার ধার দিয়েছিলাম, ওই নতুন বাড়িটা হচ্ছে ওই সাইডে ছিলাম আর কি, একদম বাড়ির কর্নারে ছিলাম আর কি। তিনি এরকম ভাবতে ভাবতে তার বউকে যা সব খুলে বললেন আর কি। তো বলার পর তার বউ সঙ্গে করে আসে বলল যে কয় আমাদের এখানে থাকিস আর আমাদেরই ক্ষতি করতে চাস, তোর তো সাহস কম না। কিন্তু তার একটু বইয়ের সাহস একটু বেশি, তো দুজনে একটু সাহসওয়ালা মানুষ।
তো বললো আমাদের এখানে থাকিস, আমাদের কথা, আর একদিন যদি দেখি তুই আমার হাজব্যান্ডের ক্ষতি করার চেষ্টা করছিস তখন তোর অবস্থা খারাপ হবে। হুম হুম হুম। তো এরকম করে বলার পর তারা চলে গেল। তার কিছুদিন পর তিনি হলো আবার বাজার থেকে আসতেছিলেন রাস্তা দিয়ে। হুম তো আস্তে আস্তে তো ওই যে আমার চাচার বাসার সামনে একটা হলো ফাঁকা জায়গা আছে ওখানে, হুম, তখন মেবি একটা পুকুর ছিল মনে হয় একটু দূরে, আচ্ছা 100-200 মিটার এরকম দূরে হবে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল, হঠাৎ করে অনুভব করে তার পেছনে কেউ যেন তাকে ফলো করছে আর কি, পেছন আচ্ছা। পেছন আসছে। তিনি একটু ভয়ে ভয়ে অনুভব করে ভাবছেন হয়তো আমার মনের ভুল। হুম, তো হঠাৎ করে তার শার্টের কলারটা ধরে তাকে ওই পুকুরের দিকে নিয়ে যেতে থাকে। তিনি প্রাণপণে চেষ্টা করে যে নিজেকে আটকানোর জন্য, কিন্তু আটকাতে পারে না। হুম, তিনি যে মুখ দিয়ে কথা বলবেন তার কথা বলার কোনো আর কি আচ্ছা বলতে পারছিল না, আর কথা জি। বার হওয়ার কোনো স্কোপ ছিল না আর কি হুম হুম, বলার। হ্যাঁ হ্যাঁ, তো তাকে ধরে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে হুম। যাচ্ছে, তিনি আটকাতে পারছেন না। তো এখন লাস্ট মুহূর্তে তিনি ডিগ্রি একদম টপ কর্নারে, একদম একটু হুম। গেলেই সামনের পাটা যদি একটু আগেই দেয় তাহলেই তিনি একদম পুকুরে পড়ে যাবে। আর পুকুরে পড়লে তো তাকে বাঁচানো সম্ভব না, ওই রাত্রে আর বাঁচানো সম্ভব না। তো তিনি কি ভাবলেন যে আমার যাই হয়ে যাক, এই ওখানে একটা দেখলো বড় একটা উঁচু ঢিল ছিল, ওই ঢিলটার মাঝখানে পা দিয়ে তিনি তার আত্মরক্ষার জন্য শার্টটা ভয় না পেয়ে আর কি শার্টটা টেনে ধরে নিজে আর কি বাঁচার চেষ্টা করছিল। হুম হুম হুম, তো তিনি ভাবলো যদি আমি যদি এখন ভয় পাই তাহলে আমার ভয়ের সুযোগ নিয়ে আমাকে মেরে ফেলতেও পারে আর কি। হুম হুম হুম, তো তখন রাস্তার পাশ দিয়ে তারই একজন ফ্রেন্ড হুম হুম, বাসা একটু সামনে তার বাসার থেকে, তো রাস্তা দিয়ে যাচ্ছিল। তো যাইতে যাইতে তিনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় হুম হুম, যে ওটা না আমার বন্ধুর গলা মনে হলো, কি গুংরাচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা, খালি গুংরাচ্ছে, কোনো কথাও বলতেছে না। তো তিনি কি করলেন, তার ওই যে যিনি ওখানে পুকুরের পাড়ে ছিলেন আত্মরক্ষার জন্য চেষ্টা করছিল না, নিজেকে বাঁচানোর জন্য, তার স্ত্রীকে ডাক দিয়ে বললো একটা লাইট নিয়ে আসো দেখি পুকুর পাড়ে কে দেখি। তো দেখতে গেল, যে দেখে যে উনি ওখানে বসে আছে আর কি, বসে গুংরাচ্ছে। আচ্ছা, পরে ওনাকে তুলে নিয়ে গেল, নিয়ে তার তো শার্ট সব পুরোটাই ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে টেড়ে ফেলে দিচ্ছে একদম। পরে তো বয়স্ক মানুষ, একটু শরীর হাঁপিয়ে গেছে আর কি, হ্যাঁ হ্যাঁ, ক্লান্তি। তো তাকে নিয়ে যা রেস্ট দিল, হুম হুম, দেওয়ার পর তার কিছু কিন্তু ঘটনাটা এই বন্ধু ছিল, কিন্তু পরে তার পরবর্তীতে তার কোনো ক্ষতি করতে পারেনি আর কি। আচ্ছা আচ্ছা, তাই, এই বন্ধু ছিল ঘটনাটা। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আবির, আপনাকে খুব ছোট্ট একটা ঘটনা শোনালেন এবং আপনার সবগুলো ঘটনাই আজকে চমৎকার ছিল। এবং আজকের যারা যারা অতিথি ছিলেন, সাজ্জাদ ভাই এবং আবির ভাই, দুজনের ঘটনাগুলো চমৎকার ছিল। এবং আপনি এর আগের যে ঘটনাটি শেয়ার করলেন এবং আপনার মায়ের সঙ্গে যে ঘটে যাওয়া একটি টাকার যে ঘটনাটি, সেটা আসলে চমৎকার ছিল এবং এই ঘটনাটি বেশ ভালো লেগেছে আমার। আমি দেখতে চাই, যেহেতু সময় একেবারে কম, আমাদের কাছে খুব অল্প সময় আছে, তো সেদিক থেকে আমি কয়েকজনের কথা পড়ে ফেলতে চাই, দেখতে চাই কে কে ছিলেন আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত। সুমাইয়া আক্তার লিখেছেন, আমাদেরকে লিখেছেন ভাইয়া এগিয়ে যান, দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। ভয় কাজ করছে লিখেছেন গৌর দাস। হারুরা জিন ছিলেন আমাদের সাথে, ওকে গুড নাইট। সাজ্জাদ লিখেছেন ওকে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভয়ানক ঘটনা নিয়ে আসতে পারি। রাশেদ স্বর্গ ছিলেন আমাদের সাথেই আছি, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে ট্রেসি উইলিয়ামস, লিখেছেন হাসান আহমেদ নিলয়, এবং শেষ মুহূর্তে আর কে ছিলেন দেখতে চাই। তো যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভূতবেলা থেকে বিদায় নিতে চাই। এবং আগামী সপ্তাহে ঠিক রাত 9:05 বৃহস্পতিবার আপনাদের ভালোবাসা নিয়ে ফিরে আসতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেডিও সারাবেলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু।